Assalamu alaikum, everyone. I'm Dr. Shoaib Ahmed, Assistant Professor Cardiology, Department of Cardiology, Sirat MG Osman Medical College. Welcome to all today's online class for student of MD, FCPS, and DCARD. So today's presenter is none other than renowned teacher, our Dr. Mohammad Shafiqur Rahman Patwari, sir, Associate Professor of Cardiology. And today's topic is calcified lesion and PCI. So, without uh, delay, I'm requesting our respected teachers to deliver his today's lecture. Sir. ধন্যবাদ শোয়েব। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে ক্যালসিফিকেশন, করোনারি আর্টারি ক্যালসিফিকেশন বা ক্যালসিফাইড লেশন। এবং যারা ইন্টারভেনশন করেন তাদের জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে করোনারি আর্টারিতে ক্যালসিফিকেশন প্রেজেন্ট অর নট। এটা আমাদের জন্য জানা প্রয়োজন কেন যে ক্যালসিয়াম যদি থাকে তাহলে এটা কি ইন্ডিকেট করে এবং কাদের ক্ষেত্রে ক্যালসিয়াম বেশি ডিপোজিশন হয়, এবং ক্যালসিয়াম যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রসিডিউরাল কি কি মানে সতর্কতা অবলম্বন করা দরকার, এই জিনিসগুলো একটু জানা দরকার সবারই। আমি শেয়ার করতেছি আমার স্লাইড। করোনারি ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন হচ্ছে that means build up of calcium in the, that is deposition of the calcium in the coronary artery wall. করোনারি আর্টারিতে আমরা তিনটা লেয়ার দেখি, একটা হচ্ছে যেটা অ্যাডভেন্টিসিয়া, মিডিয়া এন্ড ইন্টিমা, এবং এই তিনটা ওয়ালেই ক্যালসিয়াম ডিপোজিশন হতে পারে। এবং ক্যালসিয়াম যদি ডিপোজিশন হয়, ইট ইজ দ্য মার্কার অফ অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ইট ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ করোনারি আর্টারি ডিজিজ। এবং দেখা যায় যে যদি প্ল্যাকটা যত বড় হয় ক্যালসিয়াম ডিপোজিশনের সম্ভাবনা বেশি, যত ডিফিউজ ডিজিজ থাকে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ডিপোজিশনের সম্ভাবনা বেশি থাকে। এবং যখনই প্ল্যাক থাকে সেই প্ল্যাকটাই সে অ্যাট্রাক্ট করে ক্যালসিয়ামকে। আমরা প্যাথোলজিতে যেমন দেখি যে যে সমস্ত এরিয়াতে ইনফ্লামেশন থাকে, ফাইব্রোসিস থাকে, সেই সমস্ত এরিয়াতেই ক্যালসিয়াম ডিপোজিশনের একটা সম্ভাবনা থাকে। যেমন করোনারি আর্টারিতে যে প্ল্যাক ডিপোজিশন হয়, এটা একটা ইনফ্লামেটরি প্রসেস যেখানে ক্যালসিয়াম বিল্ড আপ হয়, কিন্তু সবার ক্ষেত্রে হয় না। আমরা দেখবো কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এবং করোনারি আর্টারিতে যদি ক্যালসিয়াম ডিপোজিশন হয়, আর্টারিয়াল ফ্লেক্সিবিলিটি কমে যায়। এবং আর্টারিয়াল ফ্লেক্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট ফর দ্য মায়োকার্ডিয়াল সার্কুলেশন। এবং ফ্লেক্সিবিলিটি কমে গেলে করোনারি সার্কুলেশন রেস্ট্রিক্টেড হয়। এবং সিভিয়ার ক্যালসিফিকেশন is directly related to the increased risk of cardiovascular events, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট ফেলিউরের সাথে রিলেশন বেশি। এবং আমরা বলছিলাম যে কাদের ক্ষেত্রে আমরা এটা বেশি পাবো। যেমন কমন দেখা যায় ওল্ডার অ্যাডাল্টের ক্ষেত্রে কমনলি পাওয়া যায়। এবং কিছু কিছু ফ্যাক্টর আর অ্যাক্সিলারেটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য করোনারি ক্যালসিফিকেশন। সেই ফ্যাক্টর গুলো যদি আমরা বিবেচনা করি, যেমন কিছু মেডিকেল ফ্যাক্টর আছে, কন্ডিশন লাইক ডায়াবেটিক মেলাইটাস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, মেটাবলিক সিন্ড্রোম এবং সিকেডি, এই পেশেন্টদের ক্ষেত্রেই আমরা বেশি ক্যালসিফিকেশন আমরা দেখি। এবং এইজ এবং জেন্ডার বিবেচনায় মেলের ক্ষেত্রে আমরা বেশি দেখি যে 10 to 15 টাইমস in 10 to 50 years, that is earlier than the woman, এর ক্ষেত্রে বেশি থাকে। আর হচ্ছে ইনক্রিজ উইথ ইনক্রিজ এইজ, দ্যাট মিনস ক্যালসিফিকেশন হচ্ছে এইজ যত বাড়ে তত আমরা ক্যালসিফিকেশন বেশি আমরা পাই। লাইফ স্টাইলের সাথে যেমন স্মোকিং, ওবেসিটি, সিলিন্ডারি লাইফ স্টাইল যাদের, তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম বেশি ডিপোজিশন হয়। আর ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ক্যালসিফিকেশন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখি যে ক্যালসিফিকেশন বেশি হয়। ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা যেমন নন ইনভেসিভ ওয়ে সিটি করোনারি অ্যানজিওগ্রাম করে আমরা ক্যালসিফিকেশন বুঝতে পারি করোনারি আর্টারিতে। আর ইনভেসিভ হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম, ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড ইমেজিং আর ওসিটির মাধ্যমে আমরা বুঝতে পারি। অনেক সময় খুব বেশি যদি ক্যালসিফিকেশন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় এক্স রে করলেও কিন্তু এক্স রে তে আমরা ক্যালসিফিকেশন বুঝতে পারবো। সিটি করোনারি অ্যানজিওগ্রামে যে ক্যালসিফিকেশন
আমরা দেখি এবং এর মাধ্যমে স্কোরিং করার জন্য চেষ্টা করা হয়। যে স্কোর যেমন 0, 1 to 99, 100 to 399, 400 প্লাস, এবং যত স্কোর বেশি হবে তত তো ইন্ডিকেট করে যে করোনারি ক্যালসিফিকেশন বেশি। যত ক্যালসিফিকেশন বেশি হবে স্কোর, তার ক্ষেত্রে রিস্ক তত বেশি। যেমন 0, নো আইডেন্টিফাইবল ফ্ল্যাগ এবং ভেরি লো রিস্ক। আর 1 to 90 যদি থাকে স্কোর, সেক্ষেত্রে হলো মাইল্ড ডিজিজ এবং মাইল্ড রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ইভেন্টস। 100 to 390 যদি থাকে স্কোর, সেই ক্ষেত্রে হচ্ছে মডারেট ফ্ল্যাগ ডিপোজিশন এবং মডারেট রিস্ক। 400 প্লাস হলো এক্সটেন্সিভ ডিজিজ এবং হাই রিস্ক। সুতরাং সিটি এনজিওগ্রামের করোনারি ক্যালসিফিকেশন মাধ্যমেও আমরা কিন্তু ফ্ল্যাগ বার্ডেন কিন্তু অ্যাসেস করতে পারি। 400 প্লাস যদি হয়, সেই ক্ষেত্রে এক্সটেন্সিভ ডিজিজ ইন্ডিকেট করে। 100 to 399 মডারেট ফ্ল্যাগ ডিপোজিশন ইন্ডিকেট করে। তাহলে করোনারি ক্যালসিফিকেশনের সাথে আমরা দেখতেছি যে করোনারি আর্টারিতে ফ্ল্যাগ ডিপোজিশনের একটা রিলেশনশিপ আছে, যেটা সিটি করোনারি এনজিওগ্রামের মাধ্যমে করোনারি আর্টারি ক্যালসিয়াম স্ক্যানিং করে, মানে স্কোরিং করে আমরা রিস্ক আইডেন্টিফাই করতে পারবো এবং করোনারি আর্টারিতে যে ডিজিজ কিরকম আছে সেটা আমরা বুঝতে পারবো। নেক্সট হলো করোনারি এনজিওগ্রাম। এনজিওগ্রাম যখন আমরা করি, যদি ক্যালসিফিকেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুই বোঝা যাবে না। এর কারণ হচ্ছে এক্স রে করার সময় যে আমাদের যে ডেন্সিটিটা এক্স রে ক্রস করে, ব্লাড ভেসেলের ওয়ালের এবং সারাউন্ডিং টিস্যু একই ডেন্সিটি থাকার কারণে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না করোনারি আর্টারি থেকে মানে হার্টের অন্যান্য অংশকে ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট। নর্মালি করোনারি আর্টারি ইজ নট ভিজিবল অন এক্স-রে। এক্স-রে তে কিন্তু নর্মালি করোনারি আর্টারি আমরা দেখতে পাই না। বিফোর কন্ট্রাস্ট, যখন আমরা এনজিওগ্রাম করি, এনজিওগ্রাম করার সময় যখন ফ্লুরোস্কোপিতে বা আপনার সিনে যখন চাপ দিবেন, দেখবেন যে ওখানে কিছুই বোঝা যাবে না, আর্টারি আলাদাভাবে আপনি বুঝতে পারবেন না। এর কারণ হচ্ছে density of the blood vessel wall is similar to that of the surrounding tissue. However, if there is a calcification of the wall, the coronary artery can be seen before contrast injection. Contrast injection দেওয়ার আগে আপনি দেখবেন যে coronary artery ওয়ালে ব্ল্যাক স্পটের মতো দেখা যায়। Intravascular imaging has a higher level of sensitivity in detecting coronary artery calcification. Coronary artery calcification অ্যাঞ্জিওগ্রামে যে আমরা দেখি সেটাকে কিন্তু এসিসি আহা যে 2025 গাইডলাইনে আপনার এইভাবেই তারা ক্লাসিফিকেশন করছে করোনারি আর্টারি ক্যালসিফিকেশনকে। যেমন টাইপিলেশনের ক্ষেত্রে নান মানে নো রেডিও ওপাসিটি, আর মাইল্ড যদি হয় সেক্ষেত্রে পেইন রেডিও ওপাসিটি নোটেড ডিউরিং দ্য কার্ডিয়াক সাইকেল। আর টাইপিলেশনের ক্ষেত্রে মডারেট ক্যালসিফিকেশন হচ্ছে যখন ড্যান্স রেডিও ওপাসিটি নোটেড ডিউরিং কার্ডিয়াক সাইকেল বিফোর কন্ট্রাস্ট ইনজেকশন, ড্যান্স রেডিও ওপাসিটি। আর সিভিয়ার এর ক্ষেত্রে দেখবেন ড্যান্স রেডিও ওপাসিটি নোটেড অন বোথ সাইড অফ দ্য আর্টারি। আর্টারির দুই দিকেই আপনার পাবেন এবং এটা ট্রাম ট্র্যাক্ট উইদাউট কার্ডিয়াক মোশন বিফোর কন্ট্রাস্ট ইনজেকশন। ইনজেকশন দেওয়ার আগেই আপনার খুব সুন্দর বুঝতে পারবেন যে ড্যান্স রেডিও ওপাসিটি নোটেড অন বোথ সাইড অফ দ্য আর্টারি, দুই দিকে আর্টারি ওয়ালের পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে হলো সিভিয়ার ক্যালসিফিকেশন ইন্ডিকেট করে। আর মডারেট হলো ডেন্স রেডিও ওপাসিটি নোটেড ডিউরিং দ্য কার্ডিয়াক সাইকেল বিফোর কন্ট্রাস্ট। ডেন্স রেডিও ওপাসিটি কিন্তু আর্টারিয়াল দুই ওয়ালে থাকবে না মডারেটের ক্ষেত্রে। মাইল্ডের ক্ষেত্রে ফেইন্ট রেডিও ওপাসিটি থাকবে, আর নো ক্যালসিফিকেশন সেখানে নো রেডিও ওপাসিটি। এনজিওগ্রাফিক্যালি আমরা ক্লাসিফাই করতে পারি এইভাবে। আর সিটি এনজিওগ্রামে হচ্ছে আমরা যে স্কোরিং করি সেখানে আমরা দেখাইছি যে 0, 0 to 99, 100 থেকে 399, 400 প্লাস স্কোরিং। 0 to 99 হচ্ছে 1 to 99 যদি হয় সেক্ষেত্রে আমরা বলছি মাইল্ড ফ্ল্যাগ ডিপোজিশন, আর হচ্ছে 100 থেকে 390 হলো মডারেট ফ্ল্যাগ ডিপোজিশন, আর হচ্ছে যদি মোর দেন 400 হয় তাহলে হচ্ছে সিভিয়ার এবং ক্যালসিফিকেশন সিভিয়ার এবং আপনার হচ্ছে এক্সটেন্সিভ ডিজিজ ইন্ডিকেট করে। যদি আমরা এই ছবিগুলো দেখি, দেখবেন একটু যদি ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে ডাই ইনজেক্ট করার আগেই কিন্তু আপনি দেখবেন যে আপনার ব্ল্যাক স্পট দেখা যায় করোনারি আর্টারি ওয়ালে। করোনারি আর্টারি ওয়ালে দেখবেন যে কালো
ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে, মনে হয় যেন স্ট্যান্ড লাগানো আছে। যেমন এখানেও দেখেন, এখানে মনে হচ্ছে যেন আগে থেকে স্ট্যান্ড লাগানো, এরকম দুই ওয়ালেই আপনার ক্যালসিয়াম দেখা যায়। করোনারি আর্টারি ক্যালসিফিকেশন ডিউরিং অ্যাঞ্জিওগ্রাম, আমরা অ্যাঞ্জিওগ্রাম ডাই দেওয়ার আগে যদি আমি ফ্লুরোতে সিনে দেই, তাহলে দেখবেন যে করোনারি আর্টারি যদি ক্যালসিফিকেশন থাকে ক্লিয়ার কাট বোঝা যাবে। যেমন এখানেও দেখেন আরসিএ তে ডাই দেওয়ার আগেই দেখবেন যে ফেইন্টলি আরসিএ করোনারি আর্টারিটা দেখা যাচ্ছে। দ্যাট মিনস ইট ইন্ডিকেট coronary artery calcification. RCA proximal and mid part visualized before the contrast injection. This is the example of coronary artery calcification. এবার ক্যালসিফিকেশন কে আরো ভালো যদি বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা আইবাস ইউজ করতে পারি। আইবাসে ক্যালসিফাইড লেশন হলো হাই ইকোজেনিসিটি উইথ অ্যাকুয়াস্টিক শ্যাডো এবং রিভারবেটিং শ্যাডো থাকে। আল্ট্রাসাউন্ডের কারণে রিভারবেটিং শ্যাডো পাবেন এবং হাই ইকোজেনিসিটি। যেমন এক সাদা দেখা যায়, হোয়াইট কালার, has a bright echo, brighter than the adventitia, can obstruct the penetration of the ultrasound. যার জন্য reverberating shadow পাবেন। Calcium is quantified by measuring the arc in encompasses, মানে কতটুকু পর্যন্ত ক্যালসিফিকেশন থাকে ওটাকে আমরা আর্ক হিসেবে দেখি। যেমন 1 কোয়াড্রেট হলে বলি 90 ডিগ্রি ক্যালসিফিকেশন, যদি 2 কোয়াড্রেট ইনভলভ হয় করোনারি আর্টারি তাহলে 180 ডিগ্রি, 3 কোয়াড্রেট হলো 270 ডিগ্রি, 4 কোয়াড্রেট হলো 360 ডিগ্রি ইনভলভমেন্ট। এইভাবে কিন্তু করোনারি আর্টারি ক্যালসিফিকেশনকে আলট্রা আইবাসের মাধ্যমে ডিফারেন্সিয়েট করা হয়। আর হচ্ছে ক্যালসিয়াম ইজ ক্লাসিফাইড বাই ইটস লোকেশন উইদিন দ্য প্ল্যাগ, যেমন এটা লোকেশনটা দিয়ে। যেমন সুপারফিশিয়াল যদি ক্যালসিফিকেশন থাকে ক্লোজার টু দ্য লুমেন, আর ডিপার হলো ক্লোজার টু দ্য অ্যাডভেন্টিশিয়া। অ্যাডভেন্টিশিয়ার দিকে যদি থাকে আমরা বলি ডিপ ক্যালসিফিকেশন, আর ক্লোজার টু দ্য লুমেন হলো সুপারফিশিয়াল ক্যালসিফিকেশন। যেমন আপনার আইবাসের ছবি যদি দেখেন, এটা হচ্ছে ডিপ ক্যালসিফিকেশন, মানে অ্যাডভেন্টিসের কাছাকাছি। আর হচ্ছে যদি আপনার যেটা হচ্ছে ইন্টিমার কাছাকাছি যদি দেখেন, সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল ক্যালসিফিকেশন। আর্কটা দেখা হয় যেমন 80 ডিগ্রি আর্ক, যে ক্যালসিফিকেশনটাকে যদি আমরা অ্যাঙ্গেল করি, যতটুকু অ্যাঙ্গেল পাওয়া যাবে সেটাকে আমরা বলি আর্ক। যেমন 80 ডিগ্রি, যেমন 1 কোয়াড্রেট হলে 90 ডিগ্রি আমরা বলি, 2 কোয়াড্রেট ইনভলভ হলে 180, 3 কোয়াড্রেট 270, 4 কোয়াড্রেট হলে 360 ডিগ্রি আর্ক। নেক্সট হলো, যেমন এখানে আপনি দেখেন 90 ডিগ্রি আর্ক, 1 কোয়াড্রেট অফ দ্য ডিপ ক্যালসিয়াম। যেমন এখানে যে ক্যালসিয়ামটা এটা হলো 90 ডিগ্রি ইনভলভমেন্ট ডিপ অ্যাডভেন্টিশিয়ার দিকে। এখানে দেখেন মিক্স, কিছু আছে সুপারফিশিয়াল আপনার হচ্ছে ইন্টিমার একটা লুমেনের কাছাকাছি, কিছু আছে অ্যাডভেন্টিশিয়ার কাছাকাছি, যার জন্য এখানে মিক্স ডিপ এন্ড সুপারফিশিয়াল ক্যালসিফিকেশন, ক্যালসিফাইড প্লাগ। দেখেন এই ক্যালসিফিকেশনের জন্য রিভারবেটিং শ্যাডো দেখা যাচ্ছে, ক্যালসিফাইড প্লাগ, দিস ইজ লুমেন, এটা হচ্ছে আইবাস ক্যাথেটার। 180 degree arc of eccentric superficial calcium plaque. This is a superficial calcium plaque 180 degree, 50% involvement. At a 270 degree, that is 3 quadrant involvement in the superficial area of the lumen. 270 degree arc of superficial calcium plaque. This is the IVS catheter. This is the calcium plaque, calcified plaque. এবং ওসিটি যদি আমরা দেখি, ওসিটিতে আমরা কিভাবে বুঝবো? দেখেন ওসিটিতে কিন্তু ব্ল্যাক দেখা যায়, আর ইয়েতে আইবাসে হলো হোয়াইট দেখা যাবে, এবং একটা শার্প ক্লিয়ার কাট মার্জিন দেখা যাবে, এবং ওয়েল ডিফাইন্ড সিগন্যাল পুয়ার এবং ডার্ক দেখা যাবে, আর শার্প বর্ডার থাকবে। এবং ওসিটি প্রোভাইড স্পেসিফিক এন্ড কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, এখানে স্পেসিফিক কোয়ান্টিটিভ ইনফরমেশন পাওয়া যায়। এই ইনফরমেশনের উপর ভিত্তি করে এখানেও আমাদের স্কোরিং করা হয় 0 to 4 স্কোরিং। এবং ওসিটি বেস ক্যালসিয়াম স্কোরিং হচ্ছে রুল অফ 5, ইউজ দ্য কি প্যারামিটার, যেমন অ্যাঙ্গেল মোর দেন 80 ডিগ্রি যদি হয় সেখানে 2 স্কোর, আর যদি লেস দেন 80 ডিগ্রি হলো 1 স্কোর। থিকনেস যদি মোর দেন 0.5 মিলিমিটার হলো 1 স্কোর, লেস দেন 0.5 হলো 0 স্কোর, আর লেন্থ যদি মোর দেন 5 মিলিমিটার হয় সেক্ষেত্রে হলো 1 স্কোর, লেস দেন 5 হলো 0 স্কোর। টু প্রেডিক্ট দ্য likelihood of the stent expansion, যদি স্কোর বেশি হয় তাহলে স্ট্যান্ড আনএক্সপানশন হওয়ার সম্ভাবনা বেশি, মানে এক্সপান্ড হবে না পুরোপুরি। A high score indicate the high risk of complication if not adequately prepared. যদি ভালোভাবে যদি লেশনটাকে আমরা প্রিপেয়ার না করি তাহলে কমপ্লিকেশনের চান্স বেশি থাকে।
ক্যালসিফিকেশন যদি থাকে কি কি কমপ্লিকেশনের সম্ভাবনা থাকে, যেমন একটা ডিসেকশন, পারফোরেশন, তারপরে যেমন হচ্ছে স্ট্যান্ড লস আর মেল অ্যাপোজিশন, আন্ডার এক্সপানশন, এগুলোর সম্ভাবনা বেশি থাকে। যেমন আমরা এই ছবিতে যদি দেখি যে ওসিটি বেস ক্যালসিয়াম স্কোরিং, ম্যাক্সিমাম ক্যালসিয়াম অ্যাঙ্গেল যদি মোর দেন 80 হয় তাহলে 2 পয়েন্ট, লেস দেন ইকুয়াল টু 180 যদি হয় আমরা বলছি 0 পয়েন্ট। ম্যাক্সিমাম ক্যালসিয়াম থিকনেস যদি হচ্ছে মোর দেন 0.5 মিলিমিটার তাহলে 1 পয়েন্ট, লেস দেন ইকুয়াল টু 0.5 মিলিমিটার হলে 0 পয়েন্ট। ক্যালসিয়াম লেন্থ যদি আমরা দেখি মোর দেন 5 মিলিমিটার হয় তাহলে 1 পয়েন্ট, লেস দেন ইকুয়াল টু 5 যদি হয় 1 পয়েন্ট। টোটাল স্কোর হচ্ছে 0 to 4। যত বেশি স্কোর হবে তত কমপ্লিকেশনের চান্স বেশি। তাহলে ক্যালসিয়াম যে আমরা অ্যাসেসমেন্ট করি ওসিটি তে, এর থেকে আমরা কি বুঝতে পারি? যেমন যেমন মাইল্ড টু মডারেট যদি ক্যালসিফিকেশন থাকে, মেবি ট্রিটেড উইথ নন কমপ্লায়েন্ট, যেমন আমরা এই লেশনটা যদি থাকে, লেশন প্রিপারেশনের জন্য আমরা কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করব, কি কি ডিভাইস ইউজ করব, সেটা আমরা একটা ধারণা নিতে পারি ওসিটি থেকে। যেমন মাইল্ড টু মডারেট ক্যালসিফিকেশন যদি থাকে, আমরা লেশনটাকে মেশন মেবি ট্রিটেড উইথ আ নন কমপ্লায়েন্ট অর কাটিং অর স্কোরিং বেলুন আমরা ইউজ করতে পারি। সিভিয়ার ও হাই রিস্ক ক্যালসিফিকেশন যদি থাকে, হাই স্কোর যদি হয়, required more aggressive technique like rotablation, that is rotational atherectomy or orbital atherectomy, or intravascular lithotripsy to fracture the plaque before stenting. Stenting এর আগে এগুলো ভাঙার জন্য আমাকে এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি ইউজ করার প্রয়োজন। এখন আমরা যদি এরকম ক্যালসিফিকেশন পাই কিভাবে ম্যানেজ করব? ম্যানেজমেন্ট অফ ক্যালসিফিকেশন coronary artery. While it is difficult to reverse the existing coronary calcification, coronary যদি একবার ক্যালসিফিকেশন হয় সেটা কিন্তু রিভার্স করা সম্ভব নয়। It is progression can be managed through a combination of the lifestyle change and medical treatment. এসব ট্রিটমেন্টের মাধ্যমে আপনি হেল্ড আপ করতে পারেন coronary calcification ফার্দার প্রোগ্রেশন, কিন্তু একবার ক্যালসিফিকেশন হয়ে গেলে সেটাকে রিভার্স করা ডিফিকাল্ট। কিভাবে আমরা এটাকে হেল্ড আপ করতে পারি? যেমন লাইফস্টাইল মডিফিকেশন, তাহলে হেলদি হার্ট হেলদি যদি ডায়েট আমরা নেই, যেমন লো ইন স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট এন্ড কোলেস্টেরল, যত বেশি ফ্যাট খাবে তত বেশি ডিপোজিশন হবে, তত বেশি ক্যালসিয়াম। এবং রেগুলার এক্সারসাইজ, অ্যাটলিস্ট 150 মিনিট অফ মডারেট টু মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ যদি করা যায় 150 মিনিট পার উইক, সেই ক্ষেত্রে দেখা যায় কর্নিয়াল ক্যালসিফিকেশনের প্রোগ্রেশনটা বন্ধ হয়। Smoking cessation, quiet tobacco is crucial for slowing progression. Weight management, losing 5 to 10% body weight can improve the heart health. Medication হচ্ছে আপনার যেমন হচ্ছে আপনার কোলেস্টেরল যদি আমরা কমাইতে পারি, সেই ক্ষেত্রে হলো স্ট্যাটিন, ব্লাড প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিক কন্ট্রোল, এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা ক্যালসিফিকেশনটা কন্ট্রোল করা যায়। এখন যদি সিভিয়ার ক্যালসিফিকেশন থাকে এবং ক্যালসিফিকেশনের জন্য যদি কর্নিয়াল আর্টারি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অ্যানজিওপ্লাস্টি এবং স্ট্যান্টিং টু ওপেন দা ন্যারো আর্টারি, যদি ন্যারো আর্টারি থেকে অথবা বাইপাস সার্জারি করতে হবে। এখন যদি কর্নার আর্টারিতে ক্যালসিফিকেশন থাকে, আমরা কিভাবে এটাকে মডিফাই করব ডিউরিং পিসিআই? পিসিআই এর সময় এটাকে আমাদের যদি আমরা প্রিপারেশন ঠিকমতো না করি, মডিফাই না করি, তাহলে এখানে স্ট্যান্ট প্লেসমেন্ট করা যাবে না যদি সিগনিফিকেন্ট লিশন থাকে। Then heavily calcified lesion may be difficult to dilate adequately with conventional balloon and stent. Balloon এবং stent দিয়ে dilate করা যাবে না, which causes the frequent peri-procedural complication and the higher rate of target lesion revascularization. এবং calcification যদি থাকে, peri-procedural complication যেমন dissection, perforation, stent loss, এই ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হাই রেট অফ টার্গেট ভেসেল রিভাস্কুলারাইজেশন। এই সমস্ত রোগীর ক্ষেত্রে দেখা যায় স্টেন্টিং করার পরও তার হচ্ছে চেস্ট পেন এবং তার পরবর্তীতে বাইপাস অপারেশনের প্রয়োজন হয়। নেক্সট হলো ডিউরিং পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন পিসিআই, several techniques are used to modify the calcified lesion with the choice depend on the extent and location of the calcium. এবং modify this hard plaque is crucial for allowing the balloon and stent to expand properly. Balloon এবং stent properly expand করার জন্য আমাকে প্ল্যাককে খুব ভালোভাবে মডিফাই করতে হবে, নতুবা ওখানে স্টেন্ট দেওয়া যাবে না। এবং কমন
মডিফিকেশন টেকনিক যেগুলো আমরা ইউজ করি, যেমন সেটা হলো আইবিএল, ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি, রোটেশনাল অ্যাথেরেক্টমি, অরবিটাল অ্যাথেরেক্টমি, কাটিং বেলুন, স্ক্রুইং বেলুন এন্ড হাই প্রেশার বেলুন এবং এনসি বেলুন আমরা ইউজ করি অনেক সময় এই মডিফিকেশনের জন্য। ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি আমরা জানি যে বেলুন বেসড মেথড ইউজ দ্য পালসেটাইল সনিক প্রেশার ওয়েভ টু ফ্র্যাকচার both superficial and deep calcium within the plaque. প্লাগে এইটা হচ্ছে একমাত্র ওয়ে যার মাধ্যমে হচ্ছে ডিপ ক্যালসিফিকেশনকে আমরা ট্রিট করতে পারি, সেটা আইবিএল। সুপারফিশিয়াল ক্যালসিফিকেশনকে ট্রিট করার জন্য অন্য সবগুলো দিয়ে করা যায়, কিন্তু ডিপ ক্যালসিফিকেশনের জন্য ইন্টারভাস্কুলার লিথোট্রিপসি ভেরি ইম্পর্টেন্ট। মেকানিজম হচ্ছে দ্য অ্যাকোয়াস্টিক এনার্জি selectively crack the hard calcified tissue without affecting the surrounding soft tissue. সফট টিস্যু এমবেলমেন্ট না হয়ে শুধু ক্যালসিফিকেশন পার্টগুলোকে ভেঙে দিচ্ছে। ইট কজেস দ্য মিনিমাম ট্রমা টু দ্য ভেসেল। বেনিফিট হচ্ছে ভেসেল ওয়ালে তেমন ট্রমা হয় না, অ্যান্ড রিডিউস দ্য রিস্ক অফ ডিস্টাল এম্বোলাইজেশন। ডিস্টাল এম্বোলাইজেশনের রিস্ক কম, যেটা রোটেশনাল অ্যাথেরেক্টমির ক্ষেত্রে ডিস্টাল এম্বোলাইজেশন সম্ভাবনা বেশি থাকে। এবং এখানে কি হয়, এখানে যেমন vaporized fluid create an expanding bubble that generates sonic pressure wave which break down the calcified plaque in the coronary artery. Calcified plaque কে break down করে আপনার হচ্ছে sonic pressure wave তৈরি করে। This is the intravascular lithotripsy machine balloon. আর rotational atherectomy. Rotational atherectomy uses a high speed diamond tip bar. Diamond tip bar use করা হয় এখানে to send away hard calcified plaque. Calcified plaque একেবারে স্যান্ডের মতো তৈরি করে, বালির মতো তৈরি করে ফেলা হয়। মেকানিজম হচ্ছে it works on the principle of differential cutting, ablating the stiff calcified tissue while the more elastic and healthy tissue deflects the bar. Benefit হচ্ছে rotational atherectomy is highly effective for severely calcified, rigid and tortuous lesion that cannot be crossed with a balloon. বেলুন দিয়ে ক্রস করা যাচ্ছে না, আমরা প্রথমে ওয়্যার নিলাম, তারপর বেলুন ক্রস করা যাচ্ছে না ক্যালসিফিকেশনের জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে রোটেশনাল অ্যাথেরেক্টমি হচ্ছে ইম্পর্টেন্ট। এবং টার্গেট হচ্ছে কি সুপারফিশিয়াল ক্যালসিয়াম, এবং এটা ডিপ ক্যালসিয়াম। however deep calcium which may still impact on blood vessel expansion and nominal gain is not affected. যেমন আমি রোটেশনাল অ্যাথেরেক্টমির মাধ্যমে শুধু সুপারফিশিয়াল ক্যালসিয়ামটাকে আমরা ভাঙতে পারবো, কিন্তু ডিপ ক্যালসিয়ামটাকে আমরা কিন্তু কিছুই করতে পারবো না। আবার ডিপ ক্যালসিফিকেশন বেশি থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে কি ভেসেল এক্সপান্ড হবে না, লুমিনার গেইন ঠিক মতো হবে না। সুতরাং আপনি যদি টোটাল আমি ভালোভাবে যদি ক্যালসিয়ামকে ট্রিট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আইবিএল হচ্ছে বেস্ট দেন দ্য রোটেশনাল অ্যাথেরেক্টমি if deep calcification present. Then orbital atherectomy. Similar to rotational atherectomy, orbital atherectomy use a diamond coated crown to send the calcified plaque through the centrifugal force. এখানে হলো eccentrically থাকে mounted, eccentrically আপনার হচ্ছে ডায়মন্ড কোটেড ক্রাউন থাকে to create a elliptical orbit, effectively modify the plug in a large vessel. বিশেষ করে orbital atherectomy হচ্ছে large vessel এর ক্ষেত্রে ইউজ করা হয়। Technique can be performed bidirectionally, which reduce the risk of device getting struck. It is often prepared in the large artery. That is large artery ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো। এবার হচ্ছে আমরা কিছু স্পেশালাইজ বেলুনের কথা বলবো যেগুলো ক্যালসিফাইড লেশন এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে কাটিং বেলুন, স্কোরিং বেলুন। দিস বেলুন হ্যাভ ব্লেড, যেমন কাটিং বেলুনে ব্লেড থাকে, স্কোরিং বেলুনে ওয়্যার থাকে বেলুনের উপর, যার মাধ্যমে হচ্ছে কি আমার প্ল্যাগকে আমি ইনসিশন দিতে পারি এবং এর মাধ্যমে ওয়ালের কমপ্লায়েন্সকে আমি ইমপ্রুভ করতে পারি। হাই প্রেশার বেলুন, ইট ইস a double layer balloon, non-compliant balloon, can be inflated to very high pressure, up to 35 atmospheric pressure, to effectively dilate the highly resistant lesion. যেখানে ক্যালসিফিকেশন থাকে বেশি, এই সমস্ত কেসের ক্ষেত্রে আমরা হাই প্রেশার বেলুন আমরা ইউজ করি। যেমন কর্নারি আর্টারি ক্যালসিফিকেশন ট্রিটমেন্টের জন্য স্ট্যান্ডার্ড বেলুন, নন এনসি বেলুন ইউজ করা যায়। আমরা প্লাগ মডিফিকেশন বেলুন যেগুলো বলি আমরা, সের ভিতরে হলে অ্যাঞ্জিওস্কাল্প মানে স্কোরিং বেলুন, কাটিং বেলুন, চকলেট বেলুন হলো একটা স্কোরিং বেলুন, অ্যাথেরোটমি ডিভাইসেস, আর হচ্ছে আপনার আইবিএল, তারপর ওপিএন বেলুন,
এগুলো আমরা ইউজ করতে পারি। স্কোরিং বেলুন হচ্ছে কিছুই না, সে বেলুনের উপরে আপনার যেটা থাকে হচ্ছে ওয়্যার থাকে, এর মাধ্যমে হচ্ছে আপনার যে ক্যালসিফাইড লিশনকে আপনার ব্রেক ডাউন করা যায়। When inflate the angio scalp balloon expand and Nitilon scoring elements create a small controlled incision in the flag or blockage. Blockage এর উপরে আপনার ইনসিশন দিতে পারে, ক্যালসিয়াম কিছুটা হইলেও আপনার ডিসরাপ্ট করতে পারে। যেমন আমরা যদি ছবিটা দেখি যে ক্যালসিফাইড ফ্ল্যাগের কিছু অংশ ক্র্যাকিং করে স্কোরের মাধ্যমে স্কাল্প স্কোরিং বেলুনের মাধ্যমে ক্র্যাকিং করা যাচ্ছে। তারপর চকলেট পিটিসিএ বেলুন ডাইলিটেশন ক্যাথেটার, এটাও এক ধরনের আপনার স্কোরিং বেলুন, বেলুন ডাইলিটেশন। এটা কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি, যেমন ক্যালসিফাইড লেশন, বাইপাস গ্রাফ স্টোনোসিস এন্ড ইনস্ট্যান্ট স্টোনোসিস ক্ষেত্রে আমরা বেলুন ইউজ করি। এবং চকলেট বেলুনের আপনার বৈশিষ্ট্য যদি দেখি, দিস বেলুন প্রপারলি নিটোরিন কনস্ট্যান্ডিং স্ট্রাকচার ক্রিয়েট দ্য পিলো অ্যান্ড গ্রুভ। মানে মাঝখানে আপনার দেখবেন যে ওয়্যারের মতো যেগুলো থাকে এগুলো হচ্ছে নিটিলন দিয়ে তৈরি ওয়্যার। এই ওয়্যার গুলোর মাঝখানে হচ্ছে বেলুনের কম্পোনেন্ট। বেলুনটা হচ্ছে যে গ্রুভের ভিতরে থাকে হচ্ছে আপনার নিটিলন, আর যে ইনবিটুইন গ্রুপ যেটাকে ওরা পিলো বলতেছে, সেখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার বেলুনের ম্যাটেরিয়ালসটা থাকে। দ্য পিলো আর ডিজাইন টু প্রোভাইড দ্য predictable vessel dilatation without cutting or scoring, and the groove allow for the stress relief, potentially minimize the traumatic angioplastic effect. আর কাটিং বেলুনের ভিতরে কি থাকে, আপনার ব্লেড থাকে এখানে। This technique is often employed for the lesion resistance to the standard balloon angioplasty, like those with significant calcification and in-stent stenosis. এবং কাটিং বেলুনের ভিতরে থাকে অ্যাথেরোটোম বা মাইক্রো সার্জিক্যাল ব্লেড attached to their surface. When inflate, these blade make contour longitudinal incision in the vessel wall. Vessel wall এ longitudinal incision দিয়ে কেটে দিচ্ছে। যেমন হচ্ছে কাটিং বেলুন, এখানে হচ্ছে 0.005 ইঞ্চি অ্যাথ্রোটোম থাকে। যখন বেলুন ফুলাবেন অ্যাথ্রোটোমটা বাইরের দিকে চলে আসবে এবং হার্ড লেশন, ক্যালসিফাইড লেশন থাকলে সে কেটে দিবে। Cutting balloon has a 3 or 4 sharp metal microtome blade or atherotome mounted on the non-compliant balloon, which incise and score coronary atheroma during the balloon inflation. This is the cutting balloon. কখন আমরা ইউজ করি, ইনস্ট্যান্ট স্টেনোসিস, ক্যালসিফাইড লেশন, রেজিস্ট্যান্ট লেশন, আর্টেরিওভেনাস ফিস্টুলা স্টেনোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি। অ্যাডভান্টেজ ইজ এ control dilatation, reduce barotrauma, and improve outcome. Very high pressure balloon. She has a low tip entry and crossing profile, double layer to reduce the risk of balloon rupture, linear compliance curve up to the 40 atmospheric pressure. Very high pressure balloon, particularly is designed for the very high pressure, often exceeding the 20 atmospheric pressure are particularly for the treating the calcified and restenosis lesion in the blood vessel. Are non-compliant, these balloons are designed to expand to a specific size and resist further expansion at high pressure, allowing for the control and predictable expansion of the blood vessel. এবং যতই আপনি ফুলান না কেন, একটা নির্দিষ্ট ডায়ামিটারের বেশি এটা কিন্তু বাড়বে না নন কমপ্লায়েন্ট প্রপার্টিজের জন্য হাই প্রেসার বেলুন। এবং ডাবল লেয়ার থাকার জন্য এটা আপনার হচ্ছে রাপচার হওয়ার সম্ভাবনা কম থাকে। টুইন লেয়ার ডিজাইন, এবং some high pressure balloon has a twin layer design that allow for the high pressure inflation while maintaining a low profile for easier delivery through the vasculation. OPN NC balloon, a twin layer non-compliant balloon designed for the high pressure dilatation of the resistance lesion. Very high pressure balloon. And step of procedure, that is calcified lesion যদি থাকে আমরা কিভাবে আমরা আগাচ্ছি এটা PCA করার জন্য। যেমন the decision of which technique to use is made by the international cardiologist and is often based on intravascular imaging such as the OCT,
or IBUS। মানে এখানে অনেকটাই চয়েস হচ্ছে আপনার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট যিনি কাজ করেন তার উপর ডিপেন্ড করে। তবে যদি আপনার ইমেজিং গাইডেড যদি প্রসিডিউর করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি হেল্পফুল হয়। ইমেজিং এর মাধ্যমে আপনি ক্যালসিয়ামের যদি স্কোরিং করে নিতে পারেন, পজিশনিং যদি বোঝা যায় সেক্ষেত্রে, যেমন ডিপ ক্যালসিফিকেশন যদি থাকে এবং টোটাল যদি 270 থেকে 360 ডিগ্রি যদি আর্ক থাকে ক্যালসিয়ামের সুপারফিশিয়াল হোক ডিপ হোক, সেই ক্ষেত্রে যেমন আইভিএল হচ্ছে বেস্ট। আবার একেবারে যদি লুমিনাল সাইডে যদি থাকে নডিউলার, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যেমন হচ্ছে রোটা অ্যাবলেশন হচ্ছে বেস্ট। এই জন্য হচ্ছে আপনার ইমেজিংটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা হচ্ছে অপারেটর চয়েস ও ইম্পর্টেন্ট। অ্যাসেস দ্য লেশন, যেমন লেশনটাকে আমাদের প্রথমে অ্যাসেস করতে হবে। Imaging technique like OCT or IBUS are used to measure the extent, thickness and the location of the calcium. লেশনটাকে অ্যাসেস করার জন্য আমাদের ইমেজিং এর হেল্প নিতে হবে। ন্যাচুরালি সিলেক্ট দ্য টুল, আমি কি কি জিনিস ইউজ করবো সেটা, যেমন অ্যাসেসমেন্ট ডিটারমাইন দ্য বেস্ট মডিফিকেশন স্ট্র্যাটেজি। যেমন ফর এক্সাম্পল আইভিএল মে বি পেপার ফর দ্য সার্কামফারেন্সিয়াল ক্যালসিফিকেশন। একটা টোটাল যেমন 270 থেকে 360 ডিগ্রি যদি এরকম সার্কামফারেন্সিয়াল ক্যালসিয়াম থাকে সেখানে আইভিএল বেস্ট, ডিপ ক্যালসিয়াম থাকলে আইভিএল বেস্ট। While rotational atherectomy or orbital atherectomy might be used for the nodules or lesion that a balloon cannot cross, এবং কিছু কিছু লেশন আছে যেখানে বেলুন ক্রস করে না, সেখানে নডিউল থাকতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে রোটেশনাল অ্যাথেরেক্টমি অরবিটাল অ্যাথেরেক্টমি বেস্ট। তারপর হচ্ছে পারফর্ম মডিফিকেশন, চুজ ডিভাইস, the chosen device is used to ablate or fracture the calcium, increasing the vessel flexibility। এবং যখন আমি ভালোভাবে মডিফিকেশন করবো তারপরে হচ্ছে কি আমরা স্ট্যান্ড ইনসার্ট করবো। After modification, the balloon and stand can be delivered more easily and expand to their intended size, leading to a better outcome। তাহলে আমরা এখানে দেখলাম প্রথমে আমাকে অ্যাসেস করতে হবে লেশনটা, তারপর হচ্ছে কি কি টুল আমি নিব সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে, তারপর হলো মডিফিকেশন করতে হবে লেশনটাকে, তারপরে আমাকে স্ট্যান্ড ইনসার্ট করতে হবে। এখন আমরা যদি দেখি হেভিলি ক্যালসিফাইড লেশন থাকলে আমাদের সমস্যাটা কি হয়, যেমন সেখানে হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে ইকুইপমেন্ট ডেলিভারি করা যাচ্ছে না ইকুইপমেন্ট। তাহলে চ্যালেঞ্জিং হচ্ছে লেশন এক্সপানশন লেশনটাকে এক্সপান্ড করা যায় না। তাহলে কমপ্লিকেশন হতে পারে, কমপ্লিকেশন হচ্ছে যেমন ডিসেকশন, পারফোরেশন এবং ডিভাইস লস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে হেভিলি ক্যালসিফাইড লেশনের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে চ্যালেঞ্জিং হলে ইকুইপমেন্ট ডেলিভারি, আর চ্যালেঞ্জ হচ্ছে লেশন এক্সপানশনের, আর কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এখন আসেন প্ল্যানিংটা কিভাবে করব। যেমন হচ্ছে আমি কি করব, লার্জ গাইড ক্যাথেটার ইউজ করার চেষ্টা করব, 7 প্রান্স ইউজ করা উচিত। আর এরকম হেভিলি ক্যালসিফাইড লেশন যদি থাকে সাধারণত ফিমোরাল রুট ইউজ করা উচিত। আর হলো স্ট্রং গাইড সাপোর্ট প্রয়োজন। স্ট্রং গাইড সাপোর্টের জন্য যেমন হচ্ছে আপনাদের রাইট কর্নারে যদি আর্টারি হয় সেই ক্ষেত্রে হলো আমি AR1 আমরা ইউজ করতে পারি, মানে হচ্ছে আপনার AR1 এম প্লাস ক্যাথেটার। আর হচ্ছে লেফট সাইডের জন্য হচ্ছে আপনার যেমন ইভি ইউজ করতে পারেন, অথবা AR2 ইউজ করতে পারেন, AL1 ইউজ করতে পারেন, AL। আর হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ইমেজিং এর ক্ষেত্রে ইমেজিং এর প্রয়োজন হবে যদি আমরা হেভিলি ক্যালসিফাইড পেশেন্ট থাকি, সেই ক্ষেত্রে আপনার ডিভাইস চয়েস করার জন্য। আর অ্যাথেরেক্টমি অর আদার প্লাগ মডিফিকেশন স্ট্র্যাটেজি আপনার প্রয়োজন হতে পারে হেভিলি ক্যালসিফাইড পেশেন্ট। এছাড়া আমরা যেমন মাইক্রো ক্যাথেটারের প্রয়োজন হয়, হাইড্রোফিলিক ওয়্যার, পলিমার জ্যাকেটেড ওয়্যারের প্রয়োজন হয়, কখনো কখনো আপনার সাপোর্টিভ ওয়্যার প্রয়োজন। সাপোর্টিভ ওয়্যার যেমন আছে আপনার গ্র্যাম স্লাম, উইগেল ওয়্যার। আবার অ্যাথেরেক্টমি ওয়্যারের প্রয়োজন হয়, যেমন যদি আপনার রোটা অ্যাবলেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাথেরেক্টমি ওয়্যার প্রয়োজন। যেমন লেশন প্রিপারেশনের জন্য আমরা যেমন স্ট্যান্ডার্ড বেলুন যেমন এনসি বেলুন অনেক সময় ইউজ করি আমরা। এছাড়া যেমন প্লাগ মডিফিকেশন বেলুন আমরা বলছি, যেমন অ্যাঞ্জিওস্কাল, কাটিং বেলুন, চকলেট বেলুন। অ্যাথেরেক্টমি ডিভাইস যেমন অরবিটাল অ্যাথেরেক্টমি, রোটেশনাল অ্যাথেরেক্টমি ডিভাইস আমরা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আপনার ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি, যেমন আমরা ওপিএম বেলুন আমরা ইউজ করি। তারপর হচ্ছে বেলুন এফিকেসিতে ইমপ্রুভ করার জন্য আমরা কি করতে পারি, যেমন হাই প্রেশার বেলুন মোর দেন আর ইকুয়াল টু 28% প্রেশার বেলুন ইউজ করতে পারি, বা প্রলং ইনফ্লেশন টাইম 1 to 2 মিনিট। তারপর ইউজিং ওয়ান অর মোর বডি ওয়্যার, যদি ওয়্যার আপনার পাশে দিয়ে ইউজ করেন, এই ওয়্যারটা অনেক সময় স্কোরিং বেলুনের মতো কাজ করে। ওয়্যারটা যখন বেলুন ফুলাবো আমরা তখন এই ওয়্যারটা ক্যালসিয়ামকে কেটে দিতে পারি।
মনিটরিং দ্য ইনফ্লেশন ডিভাইস প্রেশার, ইনফ্লেশন ডিভাইস প্রেশারের মনিটরিং করতে হবে। অ্যাথেরেক্টমি, কোন ক্ষেত্রে আমরা অ্যাথেরেক্টমি করবো? যেমন সিভিয়ার ক্যালসিফিকেশন যদি থাকে, ইয়েস। আর যদি না থাকে আমরা পিটিসিএ করে ফেলবো সাকসেসফুলি। পিটিসিএ করবো আমরা কি, তারপর স্ট্যান্ডিং করে দিবে, বেলুন দিয়ে ডাইলেট করে স্ট্যান্ডিং। আর যদি সিভিয়ার ক্যালসিফিকেশন থাকে, সিভিয়ার আপনার টর্সোয়াসিটি, থ্রম্বাস, ডিসেকশন, বাইপাস গ্রাফট, এই ধরনের পরিস্থিতি যদি থাকে, আমরা প্রথম বেলুন ডাইলেটেশন করবো। সিভিয়ার টর্সোসিটি, থ্রম্বাস, ডিসেকশন, বাইপাস গ্রাফট, বেলুন দিয়ে আমরা করার চেষ্টা করবো, তারপরে স্ট্যান্ডিং। এখন যদি এই ধরনের টর্সোয়াস বেঁচে থাকে, থ্রম্বাস, ডিসেকশন, বাইপাস গ্রাফট, সেই ক্ষেত্রে থাকলে কিন্তু আমরা অ্যাথেরেক্টমি করতে পারবো। যদি না থাকে সিভিয়ার ক্যালসিফিকেশন, সেই ক্ষেত্রে আমরা অ্যাথেরেক্টমি ইউজ করবো। আর হচ্ছে পিটিসি করার সময় যদি আমরা দেখি যে বেলুন আনক্রসেবল লেশন, বেলুন আনডাইলেটেবল লেশন যদি থাকে, বেলুন ক্রস করা যাচ্ছে না, ওয়্যার ক্রস করছে, বেলুন আনডাইলেটেড, ডাইলেট করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাথেরেক্টমি ডিভাইস আমাদের ইউজ করতে হবে। আমরা যদি একটা পেশেন্টের হিস্ট্রি দেখি, যেমন 65 years old male, diabetic, hypertensive, ischemic chest pain, সে ইসকেমিক ড্রাগ পাচ্ছেন, হাইপারটেনসিভ ড্রাগ। আর হচ্ছে ব্লাড প্রেশার 95, 98, পালস, ব্লাড প্রেশার 120/80, আর হচ্ছে কোনো লাং বেজিক ক্রিপিটেশন নাই। যেমন এই পেশেন্টটার অ্যানজিওগ্রামে আমরা পেলাম ম্যালিডিতে 90% স্টোনোসিস, প্রক্সিমাল পার্ট উইথ ক্যালসিফিকেশন। যেমন এই পেশেন্টটার যে অ্যানজিওগ্রামটা আমরা দেখি, প্রথম বিয়েতে প্রক্সিমালি হচ্ছে এটা ক্যালসিফাইড লিশন আছে। আপনি দেখবেন যখন ডাই চলে যায় তখন দেখেন যে এখানে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, যেমন দুই ওয়ালে ক্যালসিফিকেশন আছে, ট্র্যাম্প ট্র্যাক ক্যালসিফিকেশন। এবং এখানে আমরা যখন ওয়ারিং করি, ওয়ারিং করার পর এখানে আর বেলুন ক্রস করা যায় না, বেলুন ডাইলেট বেলুন ক্রস করে না, এবং সেই ক্ষেত্রে আমরা কি করছি, রোটা অ্যাবলেশন করে নিছি। রোটা অ্যাবলেশন করার পর তারপর হলো আমাদের আমরা স্ট্যান্ডিং করে এখানে রোটা অ্যাবলেশন করার পর বেলুন ডাইলেট করে স্টেম প্লেসমেন্ট করার পর দেখেন মোটামুটি দিস ইজ দ্য আফটার স্টেম প্লেসমেন্ট ইজ ভিউ। তাহলে দেখা যাচ্ছে যদি ক্যালসিফাইড লিশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের কখনো কখনো রোটেশনাল অ্যাথেরেক্টমি বা কখনো কখনো আইবিএল এর প্রয়োজন হয়। আবার হচ্ছে স্ক্রুইং বেলুন, কাটিং বেলুন বা এনসি বেলুনের মাধ্যমে আমাদের লেশন কি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন করে তারপরে হচ্ছে স্ট্যান্ডিং করতে হবে। আর হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিশন সবার ক্ষেত্রে হয় না, আমরা দেখছি যাদের ডায়াবেটিস থাকে, যারা ওল্ড এজ, তারপরে হচ্ছে হাইপারটেনসিভ, তাহলে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোম যাদের বেশি থাকে, তাই না, কতগুলো আমরা ফ্যাক্টর আমরা দেখি যে কন্ট্রিবিউটিং, তাদের ক্ষেত্রে হচ্ছে বেশি হয়। এবং হচ্ছে এটা আইডেন্টিফিকেশনের জন্য আমাদের আইডেন্টিফিকেশনের জন্য করোনারি অ্যানজিওগ্রাম, তারপর হচ্ছে আপনার ইন্ট্রাভাস্কুলার ইমেজিং, যেমন আইবাস অথবা ওসিটি, আমরা হেল্প নিতে পারি ক্যালসিয়ামকে ভালোভাবে বোঝার জন্য। যদি অ্যানজিওপ্লাস্টির প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমার অ্যাসেসমেন্টের প্রয়োজন আছে যে ক্যালসিয়ামটা কি নডিউলার, সে কতটুকু আর্ক নিয়ে আসছে ক্যালসিয়াম, ডিপ না সুপারফিশিয়াল। যদি আমি ভালোভাবে বুঝতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি ডিভাইসও চয়েস করতে পারবো আমরা কিভাবে এটাকে মডিফাই করব। যেমন হচ্ছে স্কোরিং যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আমার যেমন হচ্ছে রোটেশনাল অ্যাথেরেক্টমি অথবা আইবিএল এর প্রয়োজন হতে পারে। আর যদি হচ্ছে আমাদের মাইল্ড টু মডারেট যদি থাকে ক্যালসিফিকেশন, সেই ক্ষেত্রে আমরা যেমন স্ক্রুইং বেলুন, কাটিং বেলুন অথবা এনসি বেলুনের মাধ্যমে আমরা প্লাগ মডিফিকেশন করতে পারি। মোটামুটি আমি করোনারি ক্যালসিফিকেশন কেন হয়, কাদের ক্ষেত্রে বেশি হয়, রিস্ক কি, তারপর হচ্ছে এই ধরনের প্রবলেমকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, কিভাবে আমরা এটাকে প্রসেসটাকে হেল্ড আপ করবো, রিভার্স করা যায় না। আর করোনার আর্টারিতে যদি থাকি আর সাথে সিগনিফিকেন্ট স্টোনোসিস থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা প্রসিডিউর করব, এই সম্পর্কে একটা মোটামুটি একটা ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার, স্কোরিং বেলুন দিয়ে কি ডিপ ক্যালসিয়াম ভাঙা যায়? স্কোরিং বেলুন দিয়ে আসলে কিছু স্টাডি থেকে বলা হচ্ছে যে স্কোরিং বেলুন বলেন, কাটিং বেলুন,
যদি আপনার খুব ক্যালসিফিকেশন থাকে সেই ক্ষেত্রে খুব ভালো একটা রোল নাই। আর ডিপ ক্যালসিফিকেশনের ক্ষেত্রে তো কোনো রোল নাই, কারণ ডিপ ক্যালসিয়াম তো হলো অ্যাডভেন্টিসিয়ার কাছাকাছি ক্যালসিয়াম, এবং অ্যাডভেন্টিসিয়ার কাছাকাছি যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়াম হচ্ছে শুধুমাত্র আইভিএল এর মাধ্যমেই আপনি পারবেন। আর হচ্ছে যদি লেয়ারের একটা ব্যাপার আছে, যদি থিন লেয়ার অফ ক্যালসিফিকেশন থাকে সেই ক্ষেত্রে হয়তোবা এই বেলুন এক্সপানশনের মাধ্যমে আপনার কিছুটা ক্র্যাকিং হইতে পারে। আর যদি থিকনেস যদি বেশি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আইভিএল ছাড়া আপনার ভাঙার ডিফিকাল্ট ডিপ ক্যালসিয়াম। রোটেশনাল অ্যাথেরেক্টমিতে ভাঙবে না? রোটেশনাল অ্যাথেরেক্টমি রোটেশনাল অ্যাথেরেক্টমি তো হচ্ছে আপনার ডিভাইস যেটা ইউজ করা হয় না, এটা আপনার মানে অনেক বেশি রোটেশনের মাধ্যমে একটা ডায়মন্ডকে ঘুরানো হয় করোনারি আর্টারির ভিতরে। এই ডায়মন্ড কি করে ক্যালসিয়ামটাকে কেটে আপনার এটাকে স্যান্ডের মতো তৈরি করে একেবারে খুব গুঁড়া গুঁড়া করে ফেলে না ক্যালসিয়ামটাকে ভেঙে। এখন কথা হচ্ছে সেটা তো সে শুধুমাত্র লুমেনের ভিতরে যদি থাকে, যেমন নডিউলার ক্যালসিয়াম যদি থাকে অথবা সুপারফিশিয়াল যদি থাকে ক্যালসিয়াম, সেই ক্ষেত্রেই শুধুমাত্র রোটেশনাল অ্যাথেরেক্টমি আপনার কাজ করে। বা আপনি দেখলেন যে একটা ওয়্যার ক্রস করলো কিন্তু সেখানে বেলুন নেওয়া যাচ্ছে না, অথবা আপনি বেলুন নিলেন, বেলুন ফুলানোর পর দেখা গেল যে ওখানে বেলুনটা আপনার ঠিক প্রপারলি এক্সপান্ড হচ্ছে না। মাঝখানে আপনার হচ্ছে মাঝখানে দেখা যায় যে আপনার কনকেভ রয়ে গেল না, বেলুনটা ঠিক মতো উঠতেছে না। কিন্তু এরকম যদি লেশন হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে লুমিনাল সাইডে আপনার হচ্ছে ক্যালসিয়ামকে ভাঙার জন্য সেই ক্ষেত্রে হচ্ছে রোটেশনাল অ্যাথেরেক্টমি হচ্ছে একটা ভালো আপনার ডিভাইস। বুঝছি। তার মানে আইভিএল আর হাই প্রেশার বেলুন আর হলো নন কমপ্লেন্ট বেলুনই হলো ইম্পর্টেন্ট ডিপ ক্যালসিফিকেশনের জন্য। হ্যাঁ, ডিপ ক্যালসিফিকেশন যদি আপনার থিন লেয়ার হয়, যেমন নন কমপ্লায়েন্ট বেলুন বলেন, স্কোরিং বেলুন যদি ইউজ করা যায়, আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিছুটা আপনি ক্র্যাকিং করতে পারেন। আইবিএল হলে তো আরো ভালো, আইবিএল তো আপনার ক্র্যাকিং হয়ে যাবে। আমাদের ডগ বোনিং প্রায় হয়, আমাদের রুগীদের ডগ বোনিং প্রায় হয়। হ্যাঁ, যেমন ডগ বোনিং যে ইফেক্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সুপারফিশিয়াল ক্যালসিয়ামের জন্য, এবং এই ডগ বোনিং অনেক সময় আপনার এই সমস্ত ডিভাইস দিয়ে কোনো কাজ হয় না, সেই ক্ষেত্রে আপনার রোটেশনাল অ্যাথেরেক্টমির প্রয়োজন হয়। স্যার, ইন কেস অফ টাইট লেশন যদি ওয়্যার পাস না করে সেক্ষেত্রে কি করা যেতে পারে? ও, যদি ওয়্যার যদি ক্রস না করে না, এখন ওয়্যার ক্রস না করলে ওয়্যারের তো আপনার আপনার যদি ওয়ার্ক হর্স ওয়্যার গুলো যদি না ক্রস করে সেই ক্ষেত্রে আপনাকে অন্য ওয়্যার ইউজ করতে হবে। যেমন ক্যালসিফাইড লেশনের জন্য আহ যেমন স্পেশাল কিছু ওয়্যার আছে। আহ আপনার ওয়্যার ক্রস না করলে যেমন প্রথমত আমাকে দেখতে হবে গাইড ক্যাথেটারটা, আমাকে হচ্ছে খুব স্ট্রং সাপোর্টের আমার গাইড ক্যাথেটার নিতে হবে। গাইড ক্যাথেটার যদি ভালো সাপোর্ট দেয় ওয়্যার ক্রস করার পসিবিলিটি আছে। তারপর ওয়্যার চেঞ্জ করতে আমাকে, যেমন হাইড্রোফিলিক ওয়্যার নিতে হবে, অথবা পলিমার জ্যাকেটেড ওয়্যার যেগুলো আছে, পলিমার জ্যাকেটেড ওয়্যার গুলো অনেক সময় আপনার ক্যালসিয়াম কন্টেনিং লেশনকে ক্রস করতে পারে। এছাড়াও স্পেশাল কিছু যেমন উইগেল ওয়্যারের কথা বলে, গ্র্যান্ড স্লামের কথা বলা হয়, এই সমস্ত ওয়্যার গুলো হচ্ছে আপনার ক্যালসিফাইড লেশনে আপনার ক্রস করার জন্য ইউজ করা হয়। তো আপনাকে স্পেশাল ওয়্যার ইউজ করতে হবে ক্যালসিফাইড লেশনের ক্ষেত্রে, যদি প্রথমত ক্রস না করে। আর যদি একেবারেই ক্রস না করে ওয়্যার, সেই ক্ষেত্রে তো আপনার প্রসিডিউর কিভাবে করবেন, স্যার, অ্যাটলিস্ট ওয়্যার ক্রস করতে হবে। অনেক সময় শুনি স্যার পাইলট 50 বেলুন সাপোর্টে ব্যবহার করা হয়, এরকম কোনো হ্যাঁ, কিছু? এই যে পাইলট 50 এগুলো হচ্ছে পলিমার জ্যাকেটেড ওয়্যার। তো যখন আপনার ওয়ার্কহর্স ওয়্যার কাজ না হবে তখন আপনাকে পলিমার জ্যাকেটেড ওয়্যার ইউজ করতে হবে। এবং পলিমার জ্যাকেটেড ওয়্যার গুলো আপনার ওই ক্যালসিয়াম উইগেল ওয়্যারের কথা বলা হয় সবচেয়ে বেশি কমন, ওটা নাকি ক্যালসিয়ামের ভিতর দিয়ে ফাঁকি ফাঁকি দিয়ে আপনার চলে যায় ওয়্যার গুলোতে। স্পেশাল ডিজাইন ওয়্যার ইউজ করতে হবে ক্যালসিফাইড লেশনের ক্ষেত্রে। স্যার, আসসালামু আলাইকুম আফটার স্যার। আফটার প্লাগ মডিফিকেশন আমি যদি স্যার ডার্ক ইলুটিং স্ট্যান্ড ভার্সেস যদি ডার্ক কোটেড বেলুনের কথা বলি, তাহলে এনি রোল অফ ডার্ক কোটেড বেলুন ওভার ডার্ক ইলুটিং স্ট্যান্ড অর এনি স্টাডি স্যার, আপনার এক্সপিরিয়েন্স বা এগুলোতে কি বলে স্যার? অনেক সময় সিটিও হ্যাঁ বা যদি ডিফিউজ লেশনে। হ্যাঁ, এখন ক্যালসিফাইড যদি লেশন থাকে, এখন ক্যালসিফাইড লেশন আমরা মডিফিকেশন করার সময় ক্যালসিফাইড লেশনের সেখানে হচ্ছে ডিসেকশনের সম্ভাবনা বেশি থাকে। এখন যদি আপনার
যেমন ক্যালসিফাইড লেশনে প্রিপারেশন করার সময় যদি ডিসেকশন হয়ে যায়, সেই ক্ষেত্রে তো বেলুনের খুব বেশি রোল নাই। আমাকে সেই ক্ষেত্রে তো স্ট্যান্ডিং করতে হবে। আমি ভালোভাবে যদি প্রিপারেশন করতে পারি লেশনটাকে, এবং লেশন যদি প্রপারলি এক্সপান্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে স্ট্যান্ড প্লেসমেন্ট করাটা একটু ভালো। যেমন যদি ইমেজিং এর আমি হেল্প নিতে পারি, ভিতরে কোনো নডিউলার ক্যালসিফিকেশন নাই, নডিউলার ক্যালসিফিকেশন থাকলে দেখা যায় এক্সপান্ড ঠিক মতো হবে না। যদি এই ধরনের যদি সিচুয়েশন না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডই বেস্ট। আর যদি আপনার ন্যারো ভেসেল হয়, তারপর ইনস্ট্যান্ট স্টেনোসিস যদি হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা হলো এখনো পর্যন্ত যেটা বলে ন্যারো ভেসেল এন্ড ইনস্ট্যান্ট স্টেনোসিস জন্য আপনার ড্রাগ কোটেড বেলুন হচ্ছে বেস্ট। আর ড্রাগ কোটেড বেলুন অফলাইন যেটা আমরা এখন ইউজ করি, প্রায় জায়গাতেই কিন্তু আমরা ড্রাগ কোটেড বেলুন আমরা ইউজ করি। ড্রাগ কোটেড বেলুন ইউজের ক্ষেত্রে আমাদের কতগুলো নীতিমালা আছে। যেমন হলো আপনি যখন ড্রাগ কোটেড বেলুন ইউজ করবেন, প্রথমত আমাকে লেশনটাকে খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে, এক নম্বর। এবং লেশন আমি যদি ভালোভাবে প্রিপেয়ার করতে পারি, খুব ভালো হবে। প্রিপারেশন করার পর আমাকে তখন কতগুলো ক্রাইটেরিয়ার দিকে আমরা দেখি, যে ড্রাগ কোটেড বেলুন ইউজ করার সময় কিছু ক্রাইটেরিয়া আমরা দেখি। যেমন ক্রাইটেরিয়া গুলো কি কি? আমাকে প্রথমত হলো অপটিমাম লেশন প্রিপারেশন করতে হবে। অপটিমাম লেশন প্রিপারেশন করার পর তারপরে হচ্ছে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে যে নো ফ্লো লিমিটেশন ডিসেকশন যদি থাকে, মানে আপনার ফ্লো লিমিটিং ডিসেকশন নাই, সামান্য ডিসেকশন দেখা যাচ্ছে। রেসিডুয়াল স্টেনোসিস যদি লেস দেন অর ইকুয়াল টু 30% হয়, আর হচ্ছে মানে রেসিডুয়াল স্টেনোসিস মানে আমি বেলুন দিয়ে প্রিপারেশন করার পরে 30% এর কম আমার রেসিডুয়াল স্টেনোসিস আছে। আর এফএফআর এ যদি আমি দেখি যে 0.8 এর পাইলট বেশি করার স্যার। পর মোর দেন 0.8 যদি হয়, সেই ক্ষেত্রে আমি ডিসিবি ইউজ করতে পারবো। তাহলে যদি আমি প্রিপারেশনের পর দেখি ফ্লো লিমিটিং ডিসেকশন আছে, দ্যাট মিনস স্লো ফ্লো হয়ে যাচ্ছে। তারপর রেসিডুয়াল স্টেনোসিস যদি মোর দেন 30% হয়, যদি আমি দেখি এফএফআর করলাম, এফএফআর সুযোগ থাকে, এফএফআর এ আমি দেখতেছি লেস দেন ইকুয়াল টু 0.8, সেই ক্ষেত্রে আমাকে স্ট্যান্ড দিয়ে আসতে হবে। স্যার ডিফিউজ ডিজিজের ক্ষেত্রে মানে স্ট্যান্ড সর্বোচ্চ লেন্থ কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো আমরা ডিফিউজ ডিজিজের ক্ষেত্রে? একটা লার্জ ডিফিউজ ডিজিজ যদি থাকে, ধরেন আমরা যে মাঝে মাঝে কাজ করি, যেমন আরসিএফ রিকনস্ট্রাকশন আমরা করি, যেমন দেখা গেল যে ডিফিউজ ডিজিজের জন্য কিছু অংশ হচ্ছে 100% লেশন, কিছু 99% লেশন। এই আর্টারি তো পুরোটা আমরা খুলি, খুলে একেবারে ডিস্টাল পার্ট থেকে শুরু করে প্রক্সিমাল পর্যন্ত স্ট্যান্ডিং তো করি, আমরা টোটাল মেটাল জ্যাকেট করে দিচ্ছি, তো খুলে দিচ্ছি তো। কারণ ওপেন হাইপোথিসিস অনুযায়ী হচ্ছে আপনি যদি একটা আর্টারিকে ওপেন করে রাখতে পারেন, না এটা যদি খুলে রাখতে পারেন, অ্যাটলিস্ট আরসি এলইডি যদি বন্ধ হয়, এলইডি তো আপনার রেট্রোগ্রেড ফ্লো তৈরি হবে এখান থেকে, তাই না? যদি খোলা যায়, আপনি খুলতে পারলে তো পুরোটাতে আপনি স্ট্যান্ডিং করবেন, যদি ভিতরে ডিসেকশন থাকে, প্লাগ যদি থাকে। আর এই ক্ষেত্রে যদি ন্যারো ভেসেল হয়, আপনার এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, সেই ক্ষেত্রে আপনি ডিসিবি ইউজ করতে পারেন। ডিসিবির অ্যাডভান্টেজটা কি? ব্লাড ভেসেলের আপনার যেটা হচ্ছে অটো রেগুলেটরি সিস্টেম যেটা আছে সেটা ঠিক থাকবে। ব্লাড ভেসেলের যেটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি, ইলাস্টিসিটি সেটা মেনটেন করবে। তারপর হচ্ছে আপনার স্ট্যান্ড না দিলে আপনার ভবিষ্যতে আপনার তার ভিতরে কাজ করার সুযোগ থাকে। তারপর পুরো আর্টারিতে যদি স্ট্যান্ড দেন, ভবিষ্যতে গ্রাফ লাগানোর সুযোগ কম থাকে। তাহলে আপনার ডিসিবি ইউজ করতে পারলে তো ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার রোটেশনাল অ্যাথলেক্টমি তো স্যার আমরা মানে ওর মাধ্যমে তো পুরো এন্ডোথেলিয়ামও চলে যাচ্ছে, সুপারফিশিয়াল ক্যালসিয়াম যখন স্যার কাটা হচ্ছে। আর হুম। ওটা যে স্যান্ড যেটা স্যার প্রডিউস হচ্ছে এটা স্যার ডিস্টাল থ্রম্বোসিস করে না স্যার? ওই জায়গায় তাহলে স্যার স্ট্যান্ডিং এর জন্য পরবর্তীতে আর স্যার এখানে ডিসেকশন মানে পসিবিলিটি কতটুকু? এটা তো স্যার যখন কাটা হচ্ছে স্যার এন্ডোথেলিয়াম সহ চলে যাচ্ছে না স্যার সুপারফিশিয়াল? হ্যাঁ, এখন আপনার যেটা বলা হচ্ছে যে আহ, এখানে যে আপনার ইয়ে করা হয় রোটেশনাল অ্যাথেক্টমিতে, সুপারফিশিয়াল লেয়ার তো চলে যাবে, এটা ঠিক আছে। কিন্তু আমরা যখন বেলুন ইউজ করি, কাটিং বেলুন বলেন, স্কোরিং বেলুন বলেন, যে ইউজ করা হয়, সেখানে তো এন্ডোথেলিয়ামে আপনার ইনজুরি হয় আমরা যখন বেলুন ইউজ করি। তো এখানে হচ্ছে কি আপনার অনেক হাই রোটেশনাল
এর জন্য হচ্ছে যে পার্টিকেল গুলো তৈরি হয় খুবই মাইক্রো পার্টিকেল তৈরি হয় এবং এই মাইক্রো পার্টিকেল গুলো আপনার পরবর্তীতে নিচে ব্লাড ভেসেলে গিয়ে আপনার ব্লাড ভেসেলে স্লো ফ্লো তৈরি করতে পারে। মানে হচ্ছে আপনার এখানে স্লো ফ্লোর সম্ভাবনা বেশি, ডিসেকশনের সম্ভাবনা বেশি। অনেক সময় হেভিলি ক্যালসিফাইড ভেসেল হইলে আপনার যে বার থাকে রোটেশনের ওই বার আপনার স্টাক করে যায় ওখানে আটকে যেতে পারে। মানে বিভিন্ন ধরনের জটিলতা তো হইতেই পারে। ডিসেকশন, পারফোরেশন, স্লো ফ্লো এর সম্ভাবনা বেশি। আর সেই ক্ষেত্রে হলো বেস্ট হলো আপনার আইভিএল। আইভিএল এর ক্ষেত্রে হচ্ছে স্লো ফ্লো সম্ভাবনা কম, টিস্যু ফ্র্যাগমেন্টেশন কম হয়, শুধুমাত্র ক্যালসিয়াম ফ্র্যাগমেন্টেশন হয়। তা আইবিএল আমাদের দেশে তো হয় না। হ্যাঁ, আমাদের দেশে আইভিএল অ্যাভেলেবেল কিন্তু একটু কস্টলি। না স্যার, এই ক্ষেত্রে স্যার মানে একটা আমার চিন্তা যে অ্যাডভান্টেজে পর্যন্ত ক্যালসিয়াম, হ্যাঁ, তাহলে তো আমি আইবিএল ইয়ে করব, তাহলে তো স্যার ইন্টিমা মিডিয়া এগুলো ক্রস করে অ্যাডভান্টেজিয়া, তাহলে তো অলরেডি ডিসেকশন হয়েই যাচ্ছে স্যার। কতটুকু না ডিসেকশন এখন আমরা এটা অ্যালাউ হলো করবো? কি আপনার এটা যে যে টেকনোলজি ইউজ করা হয় আইভিএল এ সেখানে তো সোনিক প্রেসার ক্রিয়েট করা হয়। সোনিক প্রেসার তো আপনার শুধুমাত্র ক্যালসিয়ামকে ভাঙবে, সে তো আপনার অন্য সব টিস্যুতে ভাঙতে পারবে না তো, ও আচ্ছা ইনজুরি হবে আচ্ছা না। স্যার। এটা আইপিএল এর টেকনোলজি তো হচ্ছে স্টোন ক্রাশের টেকনোলজি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, একটা ভেসেল যদি হেভিলি ক্যালসিফাইড হয়, হুম, বোথ সুপারফিশিয়াল এন্ড ডিপ ক্যালসিফিকেশন, তো আইডিয়ালি আমাদের জানি যে আইভিএল ইজ বেটার দেন রোটাব্লেশন, বাট আইভিএল ইজ বেলুন বেসড। তো আইভিএল এর বেলুন যদি স্যার লেশন ক্রস না করে, সেই ক্ষেত্রে গুড। তো আমাদের রোটার দিকে যেতে হবে। হ্যাঁ, কিন্তু স্যার, এক্সিলেন্ট কোশ্চেন। তো স্যার তাহলে আমি যদি আপনার ডিপে হ্যাঁ, ক্যালসিফিকেশনটা কিভাবে করবো? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, সব টেকনোলজি আমার হাতে থাকতে হবে। যেমন আপনি ওয়্যারের কথা বলছেন, ওয়্যার ওয়্যার হচ্ছে যেমন উইগেল ওয়্যার, তারপরে সাপোর্ট ওয়্যার যেটা আয়রন ম্যান ওয়্যার, আশাই গ্র্যান্ড স্লাম ওয়্যার, এই সমস্ত ওয়্যার আমরা ইউজ করি। এরকম হচ্ছে কি আমাকে ওয়্যার দিয়ে আমি ক্রস করলাম, তারপরে দেখা গেলো বেলুন যাচ্ছে না, বেলুন না গেলে রোটেশনাল অ্যাথেক্টমি করে চ্যানেল তৈরি করতে হবে। আমি চ্যানেল জি তৈরি স্যার। করার পর তারপর আইব্যাস ইউজ করতে হবে। আইব্যাস দিয়ে আমাকে দেখতে হবে বা ওসিটি দিয়ে যে আসলে ক্যালসিয়ামটা কিরকম। আমি টোটাল অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করার পর যদি আবার আমার আইবিএল লাগে তাহলে আমি আইবিএল ইউজ করব। আইবিএল ইউজ করে এটাকে, এখন ধরেন আপনি করলেন কি একটা ন্যারো চ্যানেল তৈরি হলো কিন্তু ভেসেল ঠিকমতো এক্সপান্ড হইলো না, তাহলে এক্সপান্ড যদি না হয় আমি স্টেন্ট কিভাবে দিব ভিতরে? এই জন্য আপনাকে জি করতে স্যার। হবে কি, এটা ভাঙতে হবে ক্যালসিয়াম। যেমন 360 ডিগ্রি আর্ক করে আসে অথবা 270 ডিগ্রি আর্ক ক্যালসিয়াম একেবারে রিং এর মতো, এমন শক্ত রিং যে এখন এটার ভিতরে যদি আমি স্ট্যান্ড ঢুকাই স্ট্যান্ড তো এক্সপান্ড হবে না, এক্সপ্যান্ড হবে না। সুতরাং আমাকে ক্যালসিয়াম ভাঙতে হবে। ভাঙার জন্য প্রথমে আমি রোটেশন করলাম, রোটেশনাল অ্যাথেক্টমি করলাম, করে চ্যানেল তৈরি করব। চ্যানেল তৈরি করে ওখানে আমি কি করব, ওখান দিয়ে আইবিএল অথবা ওসিটি যে ফেসিলিটি থাকে অথবা আইবাস এর ফেসিলিটি থাকে, আইবাস থাকলে আইবাস করব আমি, ওসিটি থাকলে ওসিটি ফেসিলিটি থাকে ওসিটি করব, করে আমি ক্যালসিয়াম অ্যাসেসমেন্ট করব। অ্যাসেসমেন্ট করার পর তারপরে যদি আমার এখানে আইবিএল এর প্রয়োজন হয় আমি আইবিএল ইউজ করব। ইউজ করে এগুলো ভালো মতো ভাঙতে হবে, ভেঙে ভেসেলের এক্সপান্সিবিলিটি, তারপরে আবার এনসি বেলুন দিয়ে আমাকে আবার দেখতে হবে এটা এক্সপান্ড হয় কিনা ভালোভাবে। ধরেন আপনার ব্লাড ভেসেলটা আমি দেখলাম যে এটা 2.5 ডায়ামিটারের, তাহলে অ্যাটলিস্ট আমার 2.5 ডায়ামিটার পর্যন্ত গেইন হয় কিনা আমাকে দেখতে হবে। ধরেন 3 মিলিমিটার ডায়ামিটার, 3 মিলিমিটার হলো ডায়ামিটার ভেসেলের, আমি আইবিএস করে দেখলাম এখন অ্যাটলিস্ট 2.75 বা 3 মিলিমিটার পর্যন্ত তো আমাকে উঠাইতে হবে ভেসেলটাকে। তাহলে যদি ক্যালসিয়াম থাকে তাহলে উঠবে না। তাহলে এই ক্যালসিয়ামকে ভালোভাবে ক্র্যাকিং করতে হবে, ভাঙতে হবে। ভাঙার জন্য যা যা ডিভাইস প্রয়োজন তাই ইউজ করতে হবে আপনাকে। স্যার, কস্ট তো তাহলে স্যার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আইভিএল অবশ্যই। রোটার সাথে হচ্ছে পাশের আইভাস, সবগুলোর হ্যাঁ, খরচ তো স্যার ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে আপনার ওয়্যার, যেমন আপনি প্রথম নিলেন ওয়ার্কহর্স ওয়্যার, তাতে কাজ হলো না, তখন ওয়্যার আপনাকে চেঞ্জ করা লাগলো। সেই ওয়্যার গুলোর দাম লাগবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি প্রথমে ট্রাই করলেন কিছু বেলুন দিয়ে, বেলুন গেল, তারপর হচ্ছে বেলুন যাচ্ছে না, এবার হলো রোটেশনাল অ্যাথেরেক্টমি করা লাগলো। রোটেশনাল অ্যাথেরেক্টমি করার পর আবার কি হলো, আইবাস ইউজ করে আমাকে অ্যাসেসমেন্ট করা লাগলো, যেটা ডিপ না সুপারফিশিয়াল না নডিউলার কোথায় কি সব অ্যাসেসমেন্ট করা লাগলো। অ্যাসেসমেন্ট করার পর দেখা গেলো এবার আইভিএল ইউজ করা লাগলো। তাহলে কস্টিং কিন্তু আপনার কোনো রোগীর ক্ষেত্রে কস্টিং কিন্তু সর্বোচ্চ কস্টিং চলে যাবে, অনেক কস্টলি। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই ধরনের প্রসিডিউর করার জন্য গভর্নমেন্ট হসপিটাল যেখানে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো যদি অ্যাভেলেবেল থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাংলাদেশি পেশেন্টের জন্য হচ্ছে আপনার হেল্পফুল হবে। যেমন আপনার হসপিটালে যদি আইবাস থাকে
তারপর হচ্ছে সেখানে যদি আইভিএল থাকে অ্যাভেলেবেল, যদি আপনার রোটেশনাল অ্যাথ্রেক্টমি করার ব্যবস্থা থাকে, তাহলে আপনার এগুলো সম্ভব। নতুবা প্রাইভেট সেন্টারে অনেক কস্টলি হয়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হেভিলি ক্যালসিফাইড লেশন, আপনি এই ধরনের ফেসিলিটি নেই, আপনি বাইপাস সার্জারির জন্য অ্যাডভাইস করতে হবে। যদি রোগীর সিগনিফিকেন্ট স্টেনোসিস থাকে আর রোগীর যদি আপনার সিম্পটম থাকে, যদি অ্যাসিম্পটোমেটিক হলে তো কিছু করার প্রয়োজন নাই। সিম্পটোমেটিক যদি থাকে পেশেন্টের ইনজেকশন ফেকশন ফল করে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা হেভিলি ক্যালসিফাইড লেশন, আপনি বুঝতেছেন। অথবা আপনি করলেন কি সিটি যেটা আর্গস্ট্রম স্কোরিং করে, সেই স্কোরিং করে দেখলেন যে 400 প্লাস হলো স্কোর। তো সেই ক্ষেত্রে তো আপনি নন ইনভেসিভ ওয়ে মোটামুটি একটা ধারণা নিলেন, তারপর অ্যাঞ্জিওগ্রাম করে দেখলেন। সেই ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে না, এটা বেশ হেভিলি ক্যালসিফাইড, এটা ক্রস করা ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে রোগীকে বাইপাসের জন্য সাজেস্ট করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। স্যার অরবিটাল অ্যাথেরেক্টমি ব্যবহারটা কোথায় করা হয়? হ্যাঁ, খুব ভালো জিনিস। অরবিটাল অ্যাথেরেক্টমিতে হচ্ছে আপনার যেটা হচ্ছে রোটেশনাল, সেটা হচ্ছে টিপে একটা ডায়মন্ড থাকে। ডায়মন্ডের হলো চতুর্দিকে এমনি কাটার ব্যবস্থা থাকে, না? এবং আর অরবিটাল অ্যাথেরেক্টমি হচ্ছে আপনার মাঝখানে থাকে, এবং এটা হচ্ছে কি আপনার একদিকে থাকে হচ্ছে ডায়মন্ড, অন্যদিকে ডায়মন্ড থাকে না। সাধারণত অরবিটাল অ্যাথেরেক্টমি হচ্ছে ইউজ করা হচ্ছে বড় ভেসেলের ক্ষেত্রে, আর হচ্ছে রোটেশনাল অ্যাথেরেক্টমি ইউজ করা হচ্ছে ন্যারো ভেসেল, ন্যারো ক্যালসিফাইড ভেসেলের ক্ষেত্রে। আর হচ্ছে যেখানে স্টার্ট হয়ে যায়, যেখানে হচ্ছে আপনার বেলুন ক্রস করে না, সেই ক্ষেত্রে হচ্ছে রোটেশনাল অ্যাথেরেক্টমি ইউজ করা হয়। আমি মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আর কোনো কোশ্চেন আছে কি? স্যার অ্যাথারোক্টমি মানে কি? অ্যাথারোক্টমি মানে কি হলো কি ওই যে আর্টারির মধ্যে যে থ্রোম্বাস আর লিপিডের লেয়ার থাকে ওটা কেটে নিয়ে আসি? ইয়েস, তাই তো। অ্যাথেরেক্টমি মানে কাটা। আর হচ্ছে আপনার অ্যাথেরেক্টমি তাহলে কেটে ফেলা। এখন কিভাবে কিভাবে কাটা যায় ভিতরে, যেমন কাটিং বেলুন দিয়ে কাটা যায়, স্কোরিং বেলুন দিয়ে ওটাকে মডিফাই করা যায়। আর অ্যাথেরেক্টমি যে ডিভাইস, যে হচ্ছে আপনার রোটেশনাল অ্যাথেরেক্টমি, সেখানে ডায়মন্ড লাগানো থাকে, এর মাধ্যমে কেটে ফেলা যায়। ওখানেও হলো কি স্টেন্টিং তাহলে আর লাগে না, তাই না? কেন লাগবে না? ধরেন আপনার হচ্ছে ভিতরে প্লাগ আছে, প্লাগটা হচ্ছে অনেক বেশি প্লাগ, তারপর তার ভিতরে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম যদি থাকে সেখানে বেলুন ক্রস করবে না, ঠিক মতো বেলুন দিয়ে ডাইলেট করা যাচ্ছে না। তারপর হচ্ছে আপনি স্ট্যান্ড প্লেস করলে স্ট্যান্ড ঠিক মতো এক্সপান্ড হবে না। তাহলে আমি আগে অ্যাথেরেক্টমি করব, অ্যাথেরেক্টমি করে এটাকে ডিবাল্কিং করে, না, ডিবাল্কিং করার পর তাহলে ভিতরে আমার কি হবে, স্পেস তৈরি হবে। স্পেস তৈরি হলে আমি বেলুন দিয়ে ভালোভাবে আমি ডাইলেট করতে পারবো এবং স্ট্যান্ড ঠিক মতো প্লেস করতে পারবো। এটা কি খানিকটা এন্ড আর্টারেক্টমি মতো? এন্ড আর্টারেক্টমি হচ্ছে আপনার আর্টারিতে কেটে আর্টারির ভিতরে যে আপনার প্ল্যাক থাকে সেই প্ল্যাককে বের করে নিয়ে আসা, এটাকে বলা এন্ড আর্টারেক্টমি। এন্ড আর্টারেক্টমি হলো একটা সার্জিক্যাল প্রসিডিউর। যেমন আপনার করোনারি আর্টারি আছে, না, লঙ্গিটিউডিনাল কাটবেন, কেটে আপনি ভিতর থেকে প্ল্যাক এবং ক্যালসিয়াম সব বের করে নিয়ে আসা, এটা হচ্ছে এন্ড আর্টারেক্টমি। যেমন ক্যারোটিড আর্টারিতে এন্ড আর্টারেক্টমি করা হয়। কিছু কিছু সার্জন করোনারি আর্টারিতে এন্ড আর্টারেক্টমি করে। আর অ্যাথেরেক্টমি হচ্ছে আপনার হলো, এটা হচ্ছে ইন্টারকরোনারি, করোনারি আর্টারির ভিতর দিয়ে কিছু ডিভাইসের মাধ্যমে যদি যেটা হচ্ছে অ্যাথেরোমাটাস প্লাগকে যদি আমরা কেটে কমাই, ডিবাল্কিং করি, সেটাকে বলা হচ্ছে আপনার অ্যাথেরেক্টমি। এটা কি আমরা সেরিব্রাল মানে এটা কি আমরা ক্যারোটিডেও করতে পারি? ক্যারোটিডও করা যায়। ক্যারোটিড করার জন্য তো অত বড় ডায়মন্ড নাই, সাধারণত করোনারি আর্টারিতেই আপনার ইউজ হয়। বুঝতে পারছি আমি। Thank you. স্যার আমরা সেরিব্রাল আমরা ক্যারোটিড আর্টারি থেকে স্টেন্ট দিতে পারি, যেগুলো হলো কি ওই সেই এনজিওগ্রাম করে করে ডিজিটাল হ্যাঁ, সাবস্ক্রিপশন। ক্যারোটিড আর্টারিতে যদি কোনো লেশন থাকে, ক্যারোটিড আর্টারিতেও স্টেন্ট করা যাবে। হ্যাঁ, আমাদের এখানে মাঝে মাঝে ওখানে করতে আসি ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি। হুম,
স্ক্রিনটা ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি করা হচ্ছে আপনার যেখানে হচ্ছে ভাস্কুলার বোনস যদি বেশি থাকে, তাহলে বোনস বেশি থাকলে সেখানে আপনার লেশন ভালোভাবে বোঝা যাবে না। এই জন্য বোনকে আলাদা করার জন্য ব্লাড ভেসেল থেকে ডিজিটাল সাবট্রাকশন করা হয়, ঠিক আছে? করে বোনসকে আলাদা করে দেওয়া, আলাদা করে দিলে আপনার খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে লেশনটাকে ভালোভাবে বোঝা যাবে। যেমন মাথা তো পুরাটাই তো স্কাল্প, বোনের ভিতরে তো ভালোভাবে বুঝতে পারবেন না। এই জন্য বোনসকে সেপারেট করার জন্য হচ্ছে ডিজিটাল সাবট্রাকশন করা হয়। যদি আপনার 4 ভেসেল সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রাম যদি আপনি করেন তাহলে সাবট্রাকশন করে নিলে সবচেয়ে ভালো বোঝা যায়। বুঝতে পারছি না। স্যার ইদানিং দেখতে পাচ্ছি মানে অনেক স্যাররাই বিভিন্ন পেপার বা এগুলোতে শুনতে পাচ্ছি যে স্যার এই ডাগ ইলুটিং স্ট্যান্ড তার সাথে ডিসিবি এই ধরনের হুম। হাইব্রিড অ্যাপ্রোচ গুলো মোর পপুলার দেন স্যার সিএবিজি বা এই ধরনের প্রক্রিয়া থেকে। আবার বিভিন্ন স্টাডিজেও কোনো ডিফারেন্স নাই স্যার, লাইক স্যার 2 ইয়ার্স ফলো আপ বা মেজর অ্যাডভার্স কার্ডিওভাস্কুলার ইভেন্ট এগুলোর ক্ষেত্রেও। আবার হুম। স্যার অনেক সময় স্যার স্ট্যান্টের ক্ষেত্রে যেমন স্যার লার্জার সাইজ স্ট্যান্ট নিলে টার্গেট লেশন রিভাস্কুলারাইজেশনের রেট বেশি বা এই ধরনের কিছু কথাও স্যার শোনা যায় বা বিভিন্ন স্টাডিজেও বের হয়েছে স্যার। এক্ষেত্রে হুম। স্যার আপনার মানে মন্তব্য কি স্যার? এখন মন্তব্য যাই করেন না কেন, আপনাকে তো গাইডলাইন ফলো করতে হবে। যেটা লেটেস্ট যে গাইডলাইন গুলো, আমার ওপিনিয়ন হচ্ছে গাইডলাইন ফলো করা উচিত। লেটেস্ট গাইডলাইন, গাইডলাইন গুলো কি বলে সেটা। এখন হাইপোথেটিক্যাল বা যেটা এখন ইস্টাবলিশ হয় না, করোনারি আর্টারির ক্ষেত্রে আমার মতে ইউজ না করাটাই ভালো। এটার কারণ হলো আমরা যেটা অ্যাজাম্পশন করতেছি সেটার বড় স্টাডি দরকার। স্টাডি হলে এভিডেন্স বেস দরকার। যেমন আমি থিওরিটিক্যালি একটা ড্রাগকে আমি বললাম যে এই ড্রাগটা খুব ভালো হবে এই রোগের জন্য। যখন আমি এটাকে প্র্যাকটিক্যালি আমি প্লেস করলাম তখন দেখা যাচ্ছে যে এর চেয়ে আরো ভালো, ভালো ড্রাগ আছে। তো এখন কথা হলো যে আমাদের এই যে ডিসিবি যেভাবে ওয়াইডলি ইউজ করা হচ্ছে, তো ডিসিবি ওয়াইডলি ইউজ হচ্ছে আমাদের অপারেটরের জন্য সুবিধা হয়। অপারেটর সুবিধা কিরকম? ধরেন আপনার একটা জায়গায় হলো বাইপারকেটেড লেশন আছে। বাইপারকেটেড লেশনে আমরা কমপ্লিকেটেড যে প্রসিডিউর গুলো ডিকে ক্রাশ বলেন, মিনি ক্রাশ বলেন, এগুলো অনেক জটিল প্রসিডিউর। তাহলে আমরা এই জটিল প্রসিডিউর থেকে বেঁচে যেতে পারি। যেমন সাইড ব্রাঞ্চটা ছোট আছে, আমি ওখানে একটা বেলুন ডার্ক কোটেড বেলুন ইউজ করলাম, মেইন ভেসেলের ভিতরে আমি স্ট্যান্ড দিয়ে আসলাম। আমার প্রসিডিউরের কমপ্লেক্সিটি কম, আমি দ্রুত বেরিয়ে আসতে পারতেছি জি এবং স্যার, জি হচ্ছে স্যার। এখানে কমপ্লিকেশন কিন্তু কম হচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি অপারেটরের সুবিধাটা অনেক বেশি। আপনি ধরেন জটিলতা কম, কম সময়ে আমি কাজ করে বেরিয়ে আসতে পারি। আমার কাছে অপারেটর সুবিধাটা বেশি মনে হচ্ছে। কিন্তু এখন যে আমি যেটা রেখে আসলাম শুধু ড্রাগ কোটেড বেলুন দিয়ে, মাত্র ১ মিনিট বা ২ মিনিট চাপ দিয়ে রেখে আসলাম যে ড্রাগ, এই ড্রাগ কি আমার এই ব্লাড ভেসেলকে ঠিকমতো ওপেন করে রাখতে পারবে কিনা? যেমন আমরা যার জন্য এই স্ট্যান্টে চলে আসলাম, আগে কিন্তু বেলুন অ্যানজিওপ্লাস্টি হইতো। তাহলে বেলুন অ্যানজিওপ্লাস্টি কেন বন্ধ হয়ে স্ট্যান্ড দেওয়া হলো? স্ট্যান্ড দেওয়ার হলো এই কারণেই যে যখন বেলুন অ্যানজিওপ্লাস্টি করা হয় তারপরে দেখা যাচ্ছে যে আপনার সেটা আইএসআর হচ্ছে সেটা হচ্ছে কি আবার কি হচ্ছে? রিস্টোনোসিস হয়ে রিকোয়ার যাচ্ছে। তাহলে রিস্টেনোসিস। আপনার এই সামান্য ড্রাগ এবং এই বেলুনে আপনার এই রিস্টোনোসিস কতটুকু প্রিভেন্ট করতে পারবে? এখানে তো অনেকটা অপারেটর বায়াসনেসটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে আমার কাছে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করা উচিত লং স্টাডি এবং ভালো স্টাডির জন্য অপেক্ষা করতে হবে এবং সেই স্টাডির বেস করে আমার গাইডলাইন গুলো পরিবর্তন হয় কিনা তার দিকে নজর দেওয়া উচিত আমাদের সবাইকেই। কারণ হচ্ছে আমি যে স্ট্যান্ড যদি আমি ঠিকমতো লেশনকে প্রিপারেশন করতে পারি এবং প্রপার সাইজের স্ট্যান্ড যদি আমি ইউজ করতে পারি, ইমেজিং যদি আমি ইউজ করি, প্লাস হচ্ছে আমি যদি ফোর্স ডাইলেটেশন যদি ঠিকমতো করি এবং তারপরে যদি ইমেজিং ইউজ করি, সেই ক্ষেত্রে তো স্ট্যান্টিং তো বেস্ট। স্ট্যান্টিং এর আপনার লং টার্ম কমপ্লিকেশনও তো কম হয় এবং রিস্টোনোসিস চান্স কম। আমি যদি প্রপারলি লেশনকে প্রিপারেশন আমি যদি করি, আমরা যেটা করি যেটা আমরা সচরাচর যেটা দেখি, আমরা দেখবেন যে আমরা পুরাতন বেলুন ইউজ করি। আমরা একটা দাসারা ভাবে আমরা কিন্তু লেশনকে মডিফিকেশন করি আমরা কস্ট কমানোর জন্য এবং আমরা কি করি একটা স্ট্যান্ড বসে দিয়ে ফোর্স ডাইলেটেশনও ঠিকমতো করি না। আমরা হচ্ছে ইমেজিংও ঠিকমতো ইউজ করি না। তাহলে অনেক জায়গায় ফেসিলিটি থাকার পরেও কিন্তু আমরা ইমেজিং ইউজ করি না।
তাহলে এইগুলো তো আমাদের হচ্ছে লিমিটেশন, যার জন্য হচ্ছে কি স্ট্যান্ডে যদি আপনি যেটা বলেন যে টার্গেট বেসড রিভাসকুলেশন, এটা হচ্ছে আমি যেটা বলবো এটা টেকনিক্যাল এন্ড অপারেটর ফল্টের জন্যই হলো সবচেয়ে বেশি হচ্ছে আপনার এই কমপ্লিকেশন গুলো। জি স্যার, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। শোয়েব আছেন তো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, স্যার, আপনি কিছু যোগ করেন। হ্যাঁ স্যার, ডিসকাশনটা আসলে খুবই স্যার, যেখানে আপনার প্রেজেন্টেশন এবং কোয়েশ্চেন আনসারিং সেশনটা আসলে রিয়েলি ফ্রুটফুল স্যার। আমি স্যার এখানে ম্যাক্সিমাম বিগিনার স্যার, আমি যেটা বলতে চাইছি স্যার, যেখানে স্যার আমরা আমরা এনজিওগ্রাম করতেছি স্যার, যেসব জায়গাতে আমরা সেখানে যেখানে আমাদের ডিপ ক্যালসিফিকেশন দেখার সুযোগ নাই, হাই ক্যালসিফিকেশন দেখার সুযোগ নাই, এবং সেই সেন্টারে যদি স্যার আইবাস না থাকে, আমার ইমেজিং এর সুযোগ না থাকে, হ্যাঁ, তো যে আমরা যে রোটেশনাল অরবিটাল অ্যাথেরেক্টমি বা আইভিএল ওইসবের আমাদের যাওয়ার তো স্যার সুযোগটা খুবই কম সুপার, হ্যাঁ, ইয়েতে স্যার। তো এদের ক্ষেত্রে স্যার আপনার মানে টেক হোম মেসেজটা কি থাকবে, যদি যেই সব জায়গাতে স্যার ইমেজিং এর ফেসিলিটি নাই এবং আইবিএল বা রোটাবলেশন নাই স্যার, তো আহ, মানে অনেকে আছে স্যার ওভার এনথুজিয়াস্টিক হয়ে স্যার, দেখা যায় যে কাটিং বেলুন, স্কোরিং বেলুন বা অনেক সময় এগুলো ইউজ করে ফেলে স্যার। এই ক্ষেত্রে পেশেন্টের সেফটি বা কমপ্লিকেশন থেকে ইয়ে করার জন্য স্যার কতটুকু এজ এ বিগিনার স্যার, যে ক্যালসিফিকেশন যেগুলো থাকে স্যার, যেগুলো থাকে, তো কতটুকু আগাইতে পারে স্যার তাদের ক্ষেত্রে, এটা এটা টিপসটা খুব হ্যাঁ, জরুরি স্যার। আপনার যে ইয়েটা খুব এক্সিলেন্ট, আপনার ইয়েটা যে আপনার যেটা দৃষ্টিভঙ্গি এবং যে জিনিসটার দিকে আপনার ফোকাস করলেন, এক্সিলেন্ট। এখন আমি এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের প্রথমে আমাদের দেখা উচিত যে অ্যাসেসমেন্ট আমাকে করতে হবে। আমি কিভাবে অ্যাসেসমেন্ট করব যে একটা পেশেন্টের ক্যালসিফিকেশন আছে কিনা উইদাউট লেটেস্ট এই ধরনের আপনার হচ্ছে ডিভাইস ছাড়া। এর জন্য কিন্তু আজকে আমি অনেকগুলো জিনিস নিয়ে আসছি। যেমন আপনার দেখেন, আমি কিন্তু প্রথমেই আমি বলছি যে ওল্ডার এজে বেশি হয় ক্যালসিফিকেশন, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, মেটাবলিক সিনড্রোম, সিকেডির পেশেন্ট, তারপর যারা ধূমপান করে, ওবেসিটি, সিডেন্টারি লাইফস্টাইল, মেল পেশেন্ট, তারপর হচ্ছে যাদের এজ বেশি, ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যালসিফিকেশন যাদের বেশি থাকে। তারপরে হচ্ছে কি আমি কিভাবে দেখবো, একটা এক্সরে করলেও ক্যালসিফিকেশন কিন্তু বোঝা যায় করোনারি ক্যালসিফিকেশন যদি থাকে। তারপরে হচ্ছে কি আমি করোনারি অ্যানজিওগ্রাম করার সময় যদি আমি যেমন ক্লাসিফিকেশন গুলো আমি বলছি, যেমন এখানে কিন্তু আমি যদি দেখি সিভিয়ার কিভাবে বুঝবো, ড্যান্স রেডিওপেসিটি যদি আমি থাকে বোথ সাইডে আর্টারির, যে ক্যাটাকে বলে ট্র্যাম ট্র্যাক বলা হয়, তাহলে আমার একটা অ্যাসেসমেন্ট করতে হবে এই আমার লিমিটেশনের ভিতরেই, যে আমার রিস্ক ফ্যাক্টর গুলি আমি দেখে, যেমন আমি করোনারি আর্টারির রিস্ক ফ্যাক্টর গুলি যদি দেখি, তখন আমরা ধারণা করি যে এই রোগীর হার্ট অ্যাটাক হইতে পারে, যার ক্ষেত্রে যে ধূমপান করে, যার হচ্ছে আপনার হচ্ছে হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, লাইফস্টাইল, ধূমপান করে। তা আমরা ধরে নিই যে এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে বুকে ব্যথা হয়, আমরা ধরে নিই যে তার কি ইসকেমিক হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি। এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর করতে হবে। রিস্ক ফ্যাক্টর গুলোকে আমি বিবেচনায় নিব, বয়স বিবেচনায় নিব, তারপরেও যদি এক্সরে থাকে, এক্সরে তো কিন্তু করোনারি ক্যালসিফিকেশন বোঝা যায়। তারপর হচ্ছে আমি যদি অ্যানজিওগ্রাম করি, অ্যানজিওগ্রামের আমি এসিসি আহা যে স্কোরিং সিস্টেমটা আছে, নান, মাইল্ড ক্যালসিফিকেশন, মডারেট ক্যালসিফিকেশন, সিভিয়ার ক্যালসিফিকেশন, এটা আমাকে মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ করার পর যদি আমি দেখি যে এটা সিভিয়ার ক্যালসিফিকেশনের পর্যায়ে পড়ে, নেক্সট আমার আরেকটা সুযোগ আছে। যেমন হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক জায়গায় সিটি স্ক্যান হয়। আমি সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু, আপনি যদি সিটি স্ক্যান যারা রিপোর্ট করে তাকে যদি বলেন অ্যাকাস্ট্রোম স্কোরিং করে দিতে, সেই স্কোরিং এ যদি আপনি পান 400 প্লাস যদি হয়, তাহলে এই সমস্ত রোগীর ক্ষেত্রে আপনি ওভার এনথুসিস্টিক হয়ে আপনার হাত দেওয়া উচিত না। তারপরে যদি আপনার হাত দেনও, আপনি করোনারি আর্টারিতে একটা ওয়্যার নিলেন, ওয়্যার নেওয়ার পর আপনাকে টেস্ট করতে হবে, দেখতে হবে যে আমার লেশনটা বেলুন দিয়ে এক্সপান্ড হয় কিনা। আপনি 1:1 বেলুন নিতে হবে। ধরেন আপনার করোনারি আর্টারির ডায়ামিটার আপনি বুঝলেন যে 2.5, তাহলে অ্যাটলিস্ট 2 বা 2.5 এর একটা বেলুন নিতে হবে। নিয়ে আপনাকে দেখতে হবে যে এটা প্রপারলি এক্সপান্ড হয় কিনা। আপনি দেখলেন যে প্রপারলি এক্সপান্ড হয় না, ডগ বোন ইফেক্ট আছে, তাহলে কিন্তু আপনার আগানো উচিত না, যদি আপনার এখানে কোনো ফেসিলিটি না থাকে। যেমন আপনার রোটেশন অ্যাথরিটি নাই, আপনার ইমেজিং এর ফেসিলিটি নাই, সেই ক্ষেত্রে আর আগানো উচিত না। আপনার ডগ বোন ইফেক্ট দেখে আস্তে বের হয়ে যাওয়া উচিত। এখন ডগ বোন ইফেক্টের ভিতরে যদি আপনার এর ভিতরে যদি আপনি স্ট্যান্ড বসিয়ে দেন, সেই স্ট্যান্ডটা কি ডাম্বেলের মতো হয়ে থাকবে, তো এটা তো 2 দিন পরে বন্ধ হয়ে যাবে, রিস্টোরেজ হিসাবে। সুতরাং যদি আপনি ওপারের দৃষ্টি হয়ে ঢুকেনও, ঢোকার পর আপনি দেখলেন যে বেলুন দিয়ে বেলুন টেস্ট করে দেখলেন যে না,
এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের ভিতরে আমি আগাইতে পারবো না, সুতরাং আমাকে প্রসিডিউর পসপোন করে দিয়ে চলে আসা উচিত। এবং আপনার ওখানে যদি কোনো ফেসিলিটি না থাকে, এই সমস্ত রোগীকে বাইপাস অপারেশনের জন্য, যদি বাইপাস অপারেশন ফেসিলিটি থাকে, বাইপাস অপারেশনের জন্য পাঠিয়ে দেওয়া উচিত। এটা হলো আমাদের টেক হোম মেসেজ, যে যেখানে যেখানে আমাদের ফেসিলিটি নাই সেখানে আমরা রিস্পেক্টর, তারপর হচ্ছে এক্স-রে, তারপর হচ্ছে এনজিওগ্রামের মাধ্যমে এসিসি ক্যালসিয়াম স্কোরিং যেটা করে তার মাধ্যমে আমি সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করব। তারপরে হচ্ছে আমি যদি সিটি স্ক্যান ফেসিলিটি থাকে, সেই স্কোরিং এর মাধ্যমে আমি দেখব সেটা কি 100 এর উপরে বা 400 এর উপরে কিনা। 400 গুলো এক্সটেন্সিভ ডিজিজ ইন্ডিকেট করে এবং ক্যালসিফিকেশন ইন্ডিকেট করে। সেই ক্ষেত্রে তারপরেও যদি আমি আরো আগাই, সেক্ষেত্রে আমি একটা ওয়্যার দিয়ে আমি বেলুন টেস্ট করে আমি দেখলাম যে ডপন ইফেক্ট আছে, এটা সেই ক্ষেত্রে আমাকে আর ফার্দার না আগে আমাকে বের হয়ে চলে আসতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার কোয়েশ্চেনের মাধ্যমে স্যার আপনি আসলে ডিটেইলস যে বিগিনারদের জন্য যে মেসেজটা ছিল স্যার আপনি খুবই সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। শুধু লেসন না, সাথে পেশেন্টের কমরবিডিটি, হাই রিস্ক পেশেন্ট, ফেসিলিটি, এগুলো অনেক কিছু চিন্তা করি স্যার যেতে হবে যেন আমরা ইয়ে করতে পারি স্যার। আপনার লাস্ট যে আপনি কমেন্টটা করছেন স্যার, আমার মনে হয় প্র্যাকটিক্যালি সাইডটা খুবই ইম্পর্টেন্ট স্যার। আর স্যার নো আদার ফার্দার কোনো কোয়েশ্চন না থাকলে কি আপনি কিছু র্যাপ আপ করে দিবেন স্যার? হ্যাঁ, আজকে ইয়ে করে দেন, আপনি করে দেন, ক্লোজ করে দেন। Thank you everyone. Really it was very exciting session. Hope we will enjoy more and more presentation from our Patwari sir, and those who are participate here and you got the credit to make this session is more successful. For question answering session is very important. So I welcome everyone for the next session. Till today, from my side, I'm Dr. Shir Ahmed. I'm saying goodbye, assalamu alaikum, and good night, sir.